Feel the real fear with us. আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদেরকে শুনছেন, আফনান দ্য হরর ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আফনান। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে ঘটে যাওয়া বা আপনাদের পরিচিত কারোর সাথে ঘটে যাওয়া বা আপনাদের এলাকায় ঘটে যাওয়া বা আপনাদের পার্শ্ববর্তী এলাকায় ঘটে যাওয়া সত্য ভয়ের ঘটনা আমাদেরকে শেয়ার করতে পারেন। আপনারা ঘটনা লিখে বা রেকর্ড করে উভয়ভাবে আমাদেরকে পাঠাতে পারবেন। আর ঘটনা পাঠাতে পারবেন আমাদের ইমেল অ্যাড্রেসে। আর আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে afnandahorrorworld@gmail.com। কথা না বাড়িয়ে সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি। শুরু করছি প্রিয় লিসেনার্স আমাদের ৯৮ নম্বর এপিসোডের প্রথম ঘটনা। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি যিনি পাঠিয়েছেন তার নাম হচ্ছে জিশান। জিশান ফরিদপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণীতে অধ্যয়নরত রয়েছেন। ওনার মূল বাড়ি মাদারীপুর জেলার শিবচর উপজেলায়। ২০১৮ সালে উনি যখন মাদারীপুরে থাকতেন তখন ওনার এক ক্লাস ফ্রেন্ড ছিল, তার নাম হচ্ছে শাহিন। এই শাহিনের সাথে একটি ঘটনা ঘটে, তবে ঘটনাটা কিন্তু বেশি দিন আগে ঘটেনি, মাত্র কিছুদিন আগে ঘটেছে। জানুয়ারি মাসের ২৩ তারিখ রাত্রে, মানে এই ২০২৪ সালের জানুয়ারি মাসের ২৩ তারিখে। তো এই যে শাহিন, যিনি ওই বাজারে, মানে তাদের যে গ্রামের যে বাজার, ওই বাজারে ওদের একটা স্টিলের দোকান ছিল। তো ও লেখাপড়া খুব বেশি দূর করেনি, লেখাপড়া বন্ধ করে দিয়েছিল আর দোকানেই বসতো, মানে ব্যবসা বাণিজ্য শিখছিল। রাতের বেলা এই শাহিন আর ওর বাবা একসাথে দোকানদারি করে বাড়িতে ফেরত আসতেন। তো যেদিন ঘটনা ঘটেছিল ওই দিন আবার শাহিনের শরীর বেশি ভালো না থাকায় চিন্তা করে যে বাড়ি চলে যাই। তো ওর বাবা বলে যে তুই বাড়ি চলে যা, আমি পরে আসবো দোকান বন্ধ করে। ওদের বাড়ি আর দোকান এর দূরত্ব কিন্তু সর্বোচ্চ ১.৫ কিলোমিটার হবে। রাত তখন ১০টা বাজে। তো ও বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। তো বলে রাখা ভালো, বাড়ির পথে ছিল একটা বাগান, আর ওই বাগানের মধ্যে বাঁশঝাড়ও ছিল। তো এই বাঁশঝাড়ের একটু সামনে ডান দিকে কবরস্থান, আর তার সামনে একটা মাঝারি সাইজের মাঠ, তারপর খালি রাস্তা। এরপর থেকে জনবসতি রয়েছে আর কি। তো দিনের বেলা তো হর হামেশাই এদিক দিয়ে সবসময় যাতায়াত করেই, এই কারণে রাতের বেলাও কিন্তু এই রাস্তা দিয়ে আসা যাওয়া করতে কোনো ভয় আসলে তার মধ্যে কাজ করেনি। সময়টা ছিল শীতের রাত, জানুয়ারি মাস তো বাংলাদেশে শীত থাকে খুব। তো চারদিকে নিস্তব্ধতা, আর বাগানের যত গভীরে যাচ্ছে ঘন অন্ধকার ততই এই শাহিনকে গ্রাস করছে। ওর কাছে বড় কোনো টর্চ লাইট না থাকলেও মোবাইল ফোনের যেই লাইটটা সেটা কিন্তু ছিল, এবং তাতে আশেপাশে বেশ অনেক দূরই আলোকিত হচ্ছিল। তো অন্যান্য যে ঝিঝি পোকার ডাক, তারপরে পেঁচার শব্দ বা নিশাচর অন্যান্য যে প্রাণীগুলো রয়েছে বা পাখি রয়েছে, সেগুলো শব্দ কিন্তু আসছিলই। একটু ভয় লাগাই স্বাভাবিক। আর ভয় যাতে না লাগে, এই শাহিন কি করেছে, ওর মোবাইলের মধ্যে থাকা গান, এই গানটা জোরে ছেড়ে দিয়েছে, মানে ভলিউমটা বাড়িয়ে দিয়ে ছেড়ে দিয়েছে। ও ওর মতো করে পথ চলছে। যতই পরিচিত রাস্তা হোক না কেন, ১৬, ১৭ বা ১৮ বছর বয়সের একটা ছেলে একা একা বাসের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছে, একটু ভয় তো লাগবেই। কিছু দূর যাওয়ার পর হঠাৎ ও আঁতকে ওঠে, কারণ দেখতে পায় একটা গাছের নিচে ওদের পাশের বাড়ির এক দাদি, তার বয়স ৭৫ থেকে ৮০-র মধ্যে। তো উনি ওই গাছের নিচে বসে আছে আর কান্না করছে। রাতের বেলা ওনাকে দেখে চমকে ওঠে শাহিন। কি ব্যাপার, এই দাদি এখানে কেন বসে আছে? প্রথম দিকে একটু চমকে উঠলেও নিজেকে একটু স্বাভাবিক করে ওই দাদির কাছে শাহিন যায়। আর ওই দাদিকে দেখতে কিন্তু মোটেও অস্বাভাবিক লাগছিল না, একদম স্বাভাবিক লাগছিল। আর শাহিন জানতো যে এই দাদি গ্রামের এক বাড়ি থেকে আর এক বাড়ি হেঁটে হেঁটে যায়, গল্প গুজব করে। তো হয়তো বা এভাবেই হাঁটতে হাঁটতে
সে একটু বেশি দূরে চলে এসেছিল আর বাড়ি ফেরার পথে পথ হারিয়ে ফেলেছে। আর বৃদ্ধ মানুষ, চোখে কম দেখে হয়তো, এই কারণেই রাস্তা ভুল করে ফেলেছে, এখানে বসে কান্নাকাটি করছে। তখন শাহিন ওই দাদির কাছে গিয়ে বলে, কি গো দাদি, তুমি এত রাত্রে এখানে কি করো? তখন ওই যে বৃদ্ধা মহিলা মানে ওই দাদি বলে যে, আমি তো বাড়ির রাস্তা ভুলে গেছি রে নাতি। তখন শাহিন বলে, আচ্ছা দাদি, আমার সাথে আসো, আমি তো বাড়ি যাচ্ছি, তোমাকে তোমার বাড়িতে ঢুকিয়ে দিয়ে আসবো। শাহিন মনে মনে একটু শান্তি পেয়েছিল এই কারণে যে এই বৃদ্ধা মহিলা যেহেতু তার অনেক পরিচিত পূর্ব থেকেই, তো উনি সাথে থাকলে অন্তত হেঁটে যাওয়ার জন্য পাশে একজন সঙ্গী তো পাবে। এই কারণে সে মানসিকভাবে একটু প্রশান্তি পায় যে একা একা এতটা পথ আর যেতে হবে না, একজন পরিচিত মানুষ তো পাশে আছে। হাঁটা শুরু করার পরই শাহিন বেশ অবাক হয়, কারণ ওই বৃদ্ধা মহিলা মানে ওই দাদি বলেছিলেন যে উনি বাড়ির রাস্তা হারিয়ে ফেলেছেন, উনি বাড়ির রাস্তা চিনতে পারছেন না, কিন্তু ঠিকই শাহিনের আগে আগে হাঁটা শুরু করেছে, অথচ সে নাকি বাড়ির রাস্তা ভুলে গেছে। এটা কি মানা যায় কোনোভাবে? যেহেতু শাহিনের চোখে অস্বাভাবিক কিছু পড়েনি, এই কারণে শাহিনও তার পিছু পিছু হেঁটে চলছে আর বলছে, ও দাদি, তুমি আগে আগে হাঁটছো কেন? তুমি না বাড়ির রাস্তা ভুলে গেছো? আবার তো অন্যদিকে চলে যাবা, দাঁড়াও, একসাথে যাই, আমি তোমাকে পথ দেখিয়ে নিয়ে যাব। শাহিনের কথায় ওই বৃদ্ধা মহিলা কোনো কর্ণপাত করছে না, কিন্তু মাঝে মাঝেই ওই বৃদ্ধা মহিলা বলে উঠছে, এই তোর মোবাইল ফোনের লাইট নিভা। মানে ধমকের সুরে সে এই কথাটা বারবার বলছে। তখন শাহিন বলছে, ও দাদি, আশেপাশে তো বাঁশ ঝোড়, বিভিন্ন জঙ্গল, রাতের বেলা সাপ পোকা উঠে আসতে পারে, তখন তো ঝামেলা হবে, লাইট তো অফ করা যাবে না। ক্ষিপ্ত হয়ে ওই বৃদ্ধা মহিলা আবারও বলে, এই তোরে বললাম না, লাইট বন্ধ কর। এভাবে ধমক দিচ্ছে, কিন্তু শাহিন লাইট বন্ধ করছিল না, কারণ হচ্ছে রাতের বেলা ওই পথে চলতে কিছুটা ভয় রয়েছে, ভূতের ভয় না হলেও এই ধরনের সাপ পোকার ভয় তো রয়েছে। তো উনি বলছেন, শাহিন বিষয়টাতে খুব অবাক হচ্ছে যে উনি তো একজন বৃদ্ধা মহিলা, রাতের বেলা চলতে তো তার কষ্ট হওয়ার কথা, তার আরো লাইট লাগার কথা, কেন সে বারবার মোবাইল ফোনের লাইটটা নেভাতে বলছে? তো শাহিন লাইট নেভাচ্ছে না ওনার কথায়, আর শাহিন অবাকও হচ্ছে। তখনও কিন্তু অস্বাভাবিক কোনো কিছু শাহিনের কাছে মনে হচ্ছিল না। হঠাৎ করে কি হয়, ওই যে সামনে একটা কবরস্থানের কথা বলেছিলাম আমরা ঘটনার শুরুতে, ওই কবরস্থানের কাছে যখন তারা এসেছে, শাহিনের থেকে কিন্তু কিছুটা সামনে ওই বৃদ্ধা মহিলা, তখন কি করেছে, ওই বৃদ্ধা মহিলা সোজা না গিয়ে ওই ডান দিকে কবরস্থানের দিকে নেমে যায়। তখন শাহিন খানিকটা ভয় পায়। ভয় পাওয়ার পরও শাহিন আবার ভাবে যে উনি তো বয়স্ক মানুষ, আবার রাস্তা ভুলে গিয়ে কবরস্থানের দিকে গেল কিনা। শাহিন ওই বৃদ্ধা মহিলাকে বলে যে, দাদি দাদি, রাস্তা তো ওইটা না, তোমার বাড়ির রাস্তা তো সোজা, চলো এদিকে চলো। কিন্তু ওই বৃদ্ধা মহিলা শাহিনের কথায় কোনো ধরনের কর্ণপাত না করে সোজা কবরস্থান দিকে হেঁটে চলছে। শাহিন চিন্তা করে, এই দাদি মনে হয় এখন কানেও কম শোনা শুরু করেছে, এই কারণেই এতবার ডাকার পরও সে শুনতে পাচ্ছে না। তো শাহিন কি করছে, ভয় না পেয়ে ওনার পিছনে পিছনে যায় ওনাকে থামাতে। ততক্ষণও কিন্তু ওই বৃদ্ধা মহিলা কবরস্থানের মধ্যে ঢুকে পড়েছে। তো শাহিন তাকে খোঁজার জন্য কবরস্থানেও ঢোকে। একটু সামনে যাওয়ার পরই শাহিন যা দেখে, তা দেখে নিজেকে আর সামলাতে পারে না। ও দেখে যে ওই যে বৃদ্ধা মহিলার যিনি স্বামী, সে কিন্তু আরো 5-6 বছর আগেই মারা গিয়েছিল এবং তাকে এই শাহিন চিনত। শাহিন দেখে যে ওই বৃদ্ধা মহিলার স্বামী আর ওই বৃদ্ধা মহিলা একসাথে বসে একটা পচে যাওয়া লাশ খাচ্ছে, যদিও বা ওই লাশ থেকে কোনো দুর্গন্ধ বের হচ্ছে না। এইটা দেখার সাথে সাথে শাহিন ওরে আমার আল্লাহ বলে প্রচন্ড জোরে এক চিৎকার দিয়েছে। সাথে সাথে ওই ভয়ানক পিশাচ দুটো এই শাহিনকে একটা লাশের হাত ছিঁড়ে ইশারা করে খেতে বলছে। এটা দেখে শাহিন আর সহ্য করতে পারে না। ওই জায়গা অজ্ঞান না হলেও জীবন বাঁচানোর তাগিদে যত শক্তি ছিল সমস্ত শক্তি একত্র করে আল্লাহর নাম নিয়ে বাড়ির দিকে সোজা দৌড় দেয়। ওর ফোনের কিন্তু লাইট তখনও জ্বলছে। ও
ও দৌড়ে বাঁশঝাড় পার করে যখন ওই মাঝারি সাইজের মাঠের কথা যে আমরা ঘটনা শুরুতে বলেছিলাম, মাঠের কাছে যখন এসেছে তখন একটু ক্লান্ত হয়ে পেছন দিকে তাকায়। তখন দেখে ওই পিশাচ দুটি তার পরিচিত দুটো মানুষের অবয়ব নিয়ে যে এসেছিল ও কবরস্থানের ভেতরে বসেছিল, এই দুটোর আকৃতি অনেক লম্বা এবং তার বডির থেকে পায়ের আকৃতি অনেক অনেক লম্বা। বড় বড় পায়ে খুব ধীর গতিতে ওর দিকে এগিয়ে আসছে। অনেকক্ষণ দৌড়ে যতটুকু আগাতে পারে ওরা এক কদম ফেললে ততটুকু এগিয়ে যায়। আর পেছন থেকে বলছে, এই দাঁড়া, মোবাইলের আলোটা একটু নিভা। এই কথা শোনার পর শাহিন আবারও দৌড় দেয়। আল্লাহর অশেষ রহমতে সে ওইখানে সেন্সলেস হয়নি, সে বাড়ির উঠোনেও চলে আসে এবং উঠোনে পড়ে আশ্রে পড়ে। তখন শাহিন জ্ঞান হারায়। প্রতিমধ্যে কোথাও জ্ঞান হারায়নি, বাড়ির সবাই এসে দেখে যে শাহিন জ্ঞান হারিয়ে পড়ে আছে। ধপাস করে পড়েছিল, এই শব্দেই বের হয়ে এসেছিল। তোকে ঘরে নিয়ে আসা হয়, ওর জ্ঞান ফেরানো হয়। এরপর থেকে প্রচণ্ড জ্বর আসে। তো সবাই ভেবেছিল তেমন কিছু হবে না, হুজুর দিকে একটু ঝাড়ফুঁক করালেই হবে। তো জ্বরের পরিমাণ এতটাই বেশি ছিল যে ভোরবেলায় তাকে অ্যাম্বুলেন্সে করে ফরিদপুর মেডিকেলে নিয়ে আসা হয়। ওর জ্ঞান ফেরার পর সব ঘটনা খুলে বললেও ও যে ভয়টা পেয়েছিল এবং প্রচণ্ড জ্বর এসেছিল, এর প্রভাবেই ও কয়েকদিনের মধ্যেই মারা গিয়েছিল। মারা যাওয়ার আগে ও পুরো ঘটনাগুলো বলেছিল। আর ওই দাদির কাছ থেকে পরবর্তীতে তথ্য নিয়ে জানা যায় উনি সন্ধ্যার পরে কোথাও বের হন নাই, উনি বাড়িতেই ছিলেন। মূলত ওই দাদির বেশেই ভয়ানক এই লাশখেকো পিশাচগুলো শাহিনকে ভয় দেখিয়েছিল। আর শাহিন ছোট মানুষ ছিল, যার কারণে এই বিষয়টা ও আসলে নিতে পারে নাই। অসুস্থতা এই লেভেলে চলে গিয়েছিল যে ও আর বাঁচতেই পারে নাই। আল্লাহ শাহিনের ভুল দুটি ক্ষমা করে তাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন, আমরা এই দোয়াই করব। প্রিয় লিসেনার্স, এমন ঘটনা যেন কোনো পরিবারে না ঘটে, কারোর সাথে না ঘটে, আমরা এটাই চাই। আমরা এটা চাই না যে এমন ঘটনা ঘটুক আর আমরা সেই ঘটনাকে পুঁজি করে আমরা কন্টেন্ট তৈরি করব, এটা আমরা চাই না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। ধন্যবাদ জিশানকে, চমৎকার একটি ঘটনা আমাদেরকে পাঠিয়েছেন। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের এবারের ৯৮ নম্বর এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের ৯৮ নম্বর এপিসোডের দ্বিতীয় ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন মোহাম্মদ রাজু হোসেন। ওনার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার বক্তাবলিতে। উনি একজন রেমিটেন্স যোদ্ধা ভাই, বর্তমানে উনি সিঙ্গাপুরে রয়েছেন। তো ওনার সাথে আমি এই ঘটনাটি নিয়ে কথা বললাম। ঘটনাটি আমার কাছে একটু অন্যরকম লেগেছিল। কেন অন্যরকম লেগেছিল আপনারা ঘটনাটি শোনার পরেই বুঝতে পারবেন। ঘটনাটি যখন শুরু করব তখন মনে হতে পারে ঘটনাটি শেষটা হয়তো বা খুব কমন, কিন্তু আসলে কমন নয়, আনকমন কিন্তু রয়েছে। চলুন শুরু করি ঘটনাটি। ঘটনাটি ঘটে ৭০-এর দশকে মুন্সিগঞ্জ জেলার একটি গ্রামে। এই যে রাজু হোসেন ভাই, ওনার মায়ের দুঃসম্পর্কের এক খালার সাথে। ওনার মায়ের খালাদের বাড়িটা ছিল একটু নিরিবিলি জায়গায়, আর তাদের ঘরটি ছিল ২ রুম বিশিষ্ট টিনের একটি ঘর। আর ৭০-এর দশকের অবস্থা তো আমরা বুঝতেই পারবো যে ওই সময় তো এত ঘর বাড়ি ছিল না বললেই চলে। তাদের বাড়ির পাশেই ছিল অনেক বড় বড় 2টি তাল গাছ। ওই সময় মানে ঘটনা যখন ঘটে, তো ওই সময়ে ওনার মায়ের খালা ছিল গর্ভবতী এবং তার ডেলিভারির সময়টাও খুব সন্নিকটে চলে এসেছিল। ওই সময়ে উনি তেমন কোনো কাজ করতে পারতেন না, অল্প কাজ করলে হাঁপিয়ে যেতেন, বিশ্রাম নেওয়ার প্রয়োজন হয়ে পড়ত। সময়টা ছিল গ্রীষ্মকাল, আর ওই সময় তো ওই এলাকায় ইলেকট্রিসিটি ছিল না, যার কারণে উনি মাঝে মাঝে ঘরের দরজার কাছে বসে বিশ্রাম নিতেন, ঘরের টুকিটাকি কাজ করতেন। একটু ক্লান্ত হয়ে গেলে ঘরের বারান্দায় বসে বিশ্রাম নিয়ে ওনার ক্লান্তি ভাব দূর করতেন। তো মাঝে মাঝে ওই তাল গাছের দিকে তাকাতেন, যেহেতু গাছগুলো ওনার বাড়ির পাশেই ছিল। তো একদিন হঠাৎ করে উনি দেখতে পান তাল গাছের পাতার সাথে কিছু একটা উড়ছে, মানে বেঁধে আছে, উড়ছে।
সাধারণত দেখা যায় যে কোনো ঘুড়ি যদি সুতো ছিঁড়ে কোনো গাছের সাথে বেঁধে যায়, নারকেল গাছ বা তাল গাছ, ওটা যেভাবে তালের পাতার সাথে বেঁধে বাতাসে এলোমেলো দুলতে থাকে, ঠিক ওরকমই ওটাকে মনে হচ্ছিল। এই কারণে উনি এই বিষয়টাকে কোনো রকমের পাত্তা না দিয়ে ভাবলেন যে কারো ঘুড়ি হয়তো বা গাছে এসে পড়েছে, অথবা কারো কাপড় বাতাসে উড়ে এসে ওখানে বেঁধে আছে। তো উনি আসলে বুঝতে পারেননি অ্যাকচুয়ালি ওই জিনিসটা কি, ঘুড়ি না কাপড়। তো উনি ওটা পাত্তা যেহেতু দেন নাই, অতটা বোঝার প্রয়োজনও বোধ করেননি। তো ওই দিনের মতো উনি কিছুক্ষণ বিশ্রাম নিয়ে দরজার পাশ থেকে উঠে আবার চলে যান ঘরের ভেতরে। এরপরে কেটে যায় বেশ কয়েকটা দিন। এর মধ্যে উনি বারান্দায় বসে ওই গাছের দিকে তাকিয়েছেন, কিন্তু কিছু দেখতে পান নাই। হঠাৎ অন্য আর একদিন সেই একই জিনিস উনি দেখতে পেয়েছিলেন। তো ওই সময় ওনার হাজব্যান্ড বাসায় ছিল। তো ওনার হাজব্যান্ডকে ডাক দেন যে এই দেখে যাও তো এই জিনিসটা কি। তো ওনার হাজব্যান্ড আসেন। তো স্বামী স্ত্রী দুজন মিলেই দেখেন। তো ঠিক বোঝা যাচ্ছিল না, একই রকম মনে হচ্ছে এটা কাপড়ও হতে পারে বা ঘুড়ি হতে পারে। আর তাল গাছটা অনেক বড় ছিল, নিচ থেকে স্পষ্ট আসলে বোঝা যাচ্ছিল না। আর এটা নিয়ে ওনার হাজব্যান্ডও অত গুরুত্ব দেখান নাই। এরকম গাছে যদি কোনো জিনিস ঝুলতে থাকে তো এটা নিয়ে তো গুরুত্ব দেওয়ার কিছু স্বাভাবিকভাবে মনে হওয়ার কথা না, এই কারণে ওনারা গুরুত্ব দেন নাই। তো এইভাবে দেখতে দেখতে ওনার ডেলিভারির দিন চলে আসে। এরপর তার একটি সুন্দর ফুটফুটে ছেলে সন্তান জন্ম নেয়। বেশ ভালোই কাটছিল, কিন্তু সমস্যা দেখা দেয় এক সপ্তাহ পরেই। এই বাচ্চা হঠাৎ করে ঠিক মতো খাওয়া দাওয়া করে না, আর অস্বাভাবিকভাবে খুব কান্নাকাটি করে। বাচ্চার এই কান্না কেউ থামাতে পারে না, বাচ্চার মাও না। অনবরতভাবে দিনে রাত্রে থেকে থেকে শুধু কান্না করছেই আর করছেই। এলাকার মসজিদের হুজুরের কাছ থেকে পানি পড়া এনে খাওয়ানোর পরও কোনো ধরনের কোনো সমাধান হচ্ছিল না। তো এভাবে কেটে যায় 3 থেকে 4 দিন। বাড়ির লোকজন কোনো সমাধানই খুঁজে পাচ্ছিলেন না, কি করা যায়। এভাবে চলতে থাকলে তো বাচ্চা বাঁচবে না। এমত অবস্থা একদিন দুপুরবেলা একজন অপরিচিত বয়স্ক লোক আসেন তাদের বাসায় ভিক্ষার জন্য। তো এই ভিক্ষুককে ওনারা আগে কখনো দেখেননি। তো ওই বাড়ির লোকজন তারা তাকে ভিক্ষা দিতে চান না, বলেন যে ভাই আপনি যান, আমরা অনেক সমস্যার মধ্যে আছি, আল্লাহর রাস্তায় আমাকে মাফ করেন, অন্য কোথাও যান, অন্য বাড়ি যান ভিক্ষার জন্য। তখন ওই ভিক্ষুক নিজে থেকেই বলেন যে আমি আপনাদের সমস্যার সমাধান করে দিব। কি সমস্যা বলেন, তবে আমাকে আজকে আপনাদের বাড়িতে থাকতে দেন, তাহলে আমি চেষ্টা করব, আর সমাধান যাই হোক না কেন আপনাদেরকে মেনে নিতে হবে। তো এরকম আগন্তুকের মুখে এই কথা শোনার পর ওনারা অবাক হবেন, এটাই স্বাভাবিক। কিন্তু ওই বাড়ির লোকজন একটা বিষয় খেয়াল করলেন যে বাচ্চাটা যেভাবে কান্নাকাটি এতদিন করেছে অস্বাভাবিক তো ছিল, কিন্তু এই বয়স্ক ভদ্রলোক আসার পরেই এই বাচ্চা ভয়ার্ত চেহারায় কান্নাকাটি শুরু করেছে। মানে এ কয়দিন কিন্তু ভয়ার্ত চেহারা নিয়ে কান্নাকাটি শুরু করে নাই, কিন্তু এখন মানে ভয়ঙ্কর হয়ে গেছে তার চেহারা। তো বাড়ির লোকজন কিছুটা ইতস্তত বোধ করেন, থাকতে দিতে ভাবলেন যে অপরিচিত লোক থাকতে দিব, আবার সমস্যার সমাধান করে দিতে পারে, এগুলো বলছে, আচ্ছা থাকুক না আজকে রাত্রে, যেহেতু ঘরে 2টো রুম রয়েছে তো ঝামেলা হবে না। তো ওনারা রাজি হয়ে যান থাকতে দিতে। সাধারণভাবে রাতের বেলা সবাই খেয়ে শুয়ে পড়ল, কিন্তু ওই বাচ্চাটা কেঁদেই যাচ্ছে। অনেক রাত হওয়ার কারণে এই যে রাজু হোসেন যিনি, তো ওনার মায়ের খালা বাচ্চাকে রেখেই ঘুমিয়ে গেলেন। আর ওই যে ভিক্ষুক যিনি বয়স্ক ভদ্রলোক, উনি অন্য একটা রুমে ঘুমের ভাব ধরে পড়ে রইলেন। গভীর রাত, হঠাৎ উনি দেখলেন ঘরের উপরে টিনের ঘরের চাল এবং বেড়ার মাঝামাঝি একটু ফাঁকা জায়গা থাকে না, মনে হলো ওই অবয়ব দিয়ে ধোয়ার মতো কোনো একটা কিছু ঢুকলো। কিছু একটা ঢুকে একটা অবয়বে রূপ নিল। আবার আর একটা অবয়ব ওই ঘর থেকে একই রকম ভাবে ধোয়ার মতো রূপ ধরে মনে হলো ওই ফাঁকা দিয়ে বের হয়ে গেল। এটা দেখার পর ওই লোকটা বুঝতে পারলো আসলে ঘটনা কি ঘটেছে। তিনি রাতের বেলা কাউকে কিছু ডাকলেন না, ঘুমিয়ে গেলেন। পরের দিন সবাইকে ডেকে বললেন যে আজ বিকালে আপনাদের সমস্যার সমাধান করব ইনশাল্লাহ। আমার কিছু জিনিস লাগবে, জিনিসগুলো হলো গরম পানি, বড়ই পাতা এবং গোলাপ জল।
তো আপাতত আপনার বাড়ির লোকজন ছাড়া কাউকে এই বিষয়ে কিছু বলার দরকার নাই। কিন্তু সমস্যা হলো গ্রামের বাড়ি তো, এক কান দুই কান হয়ে কথাটা অনেকগুলো লোক জেনে ফেললেন। বিকেলবেলা বহু মানুষ উপস্থিত হয়ে যায় কি হয় তা দেখার জন্য। থমথমে পরিবেশ। ওই বয়স্ক লোকটাও উনি ওনার রিচুয়াল করতে বসেছেন। তো বয়স্ক লোকের কথা মতো টকবগে গরম পানি আনা হলো, বিশাল বড় একটা ডেকচিতে, একদম ফুটছিল আর কি সে পানি। তো উনি তার মতো করে রিচুয়াল শুরু করলেন। একটা সময় বললেন, ওই বাচ্চাটাকে নিয়ে আসো। তো বাচ্চাটাকে যখন কোলে নিয়ে আসা হলো, তখন ওই বাচ্চার আর্তনাদ অনেক বেড়ে গেল। মানে এমনভাবে চিৎকার চেঁচামেচি শুরু করেছে, বাচ্চার মা বাবা আশেপাশের লোকজন বলছে যে এই বাচ্চাটা তো মারা যাবে চিৎকার করতে করতে। তো বাচ্চাটাকে উনি যখন কোলে নিয়েছেন, ওই যে বয়স্ক ভদ্রলোক, তখন মনে হচ্ছে যে বাচ্চার কান্নার যে ভয়েস, এই ভয়েসটাই চেঞ্জ হয়ে গেছে। মনে হচ্ছে কোনো বড় বাচ্চা আর্তনাদ করলে যেরকম শব্দ হয় ওরকম শব্দ হচ্ছে। উনি তো সূরা পড়তে শুরু করলেন। ওই সময় হঠাৎ করে উপস্থিত সবার সামনে ওই বাচ্চাটি কথা বলা শুরু করলো। এক সপ্তাহ বা তার কয়েকদিন বেশি হয়েছে এই বাচ্চা কিভাবে কথা বলে। ওই বাচ্চা কথা বলতে শুরু করলো এবং বলা শুরু করেছে, দোহাই লাগে আমারে মারিস না, আমি চলে যাব, আর কখনো কারো বাচ্চা নিব না, আমি এই অঞ্চল ছেড়েই চলে যাব। এই অবস্থা দেখে সবাই তো হতবাক। দিনের আলো এই ঘটনা ঘটছে। এক সপ্তাহের বাচ্চা কিভাবে কথা বলে? তখন ওই বয়স্ক লোকটা জিজ্ঞেস করলেন, এই বল, এই বাড়ির ওই বাচ্চাটাকে কি করেছিস? তখন ওই বাচ্চারূপী পিশাচটি বলে ওঠে, এই বাচ্চাটিকে নিয়ে তো আমরা খেয়ে ফেলেছি। আর ওরা ওই জিনিসটা আরো বলে যে আমরা 3 ভাই হচ্ছে বাচ্চা খেকো জিন। কোনো মহিলা গর্ভবতী হলে আমরা দূর থেকেই নজর দেই, কিন্তু কাউকে ভয় দেখাই না, কোনো ক্ষতিও করি না। শুধু বাচ্চা প্রসবের 2 থেকে 3 দিনের মধ্যেই আমরা বাচ্চাকে নিয়ে খেয়ে ফেলি। আর আমাদের 3 জনের একজন এই বাচ্চার রূপ ধরে ওই বাড়িতে থাকে। হঠাৎ করেই একটা সময় বাচ্চা উধাও হয়ে যায়। বাচ্চার মা বাবা আত্মীয় স্বজনরা ভাবেন বাচ্চা চুরি হয়েছে অথবা কোনো বন্য প্রাণী খেয়ে ফেলেছে। তো এভাবেই আমরা বাচ্চা খেয়ে থাকি। এই কথা শোনার পর বাচ্চার মা বাবা তো চিৎকার দিয়ে কান্নায় ভেঙে পড়েন যে তার বাচ্চাকে খেয়ে ফেলেছে। ওই বয়স্ক লোকটা তখন ওই বাচ্চারূপী যে অবয়বটা তার কোলে ছিল তাকে জিজ্ঞেস করেন যে তোকে তো এখন যে কি করব তুই নিজেও কল্পনা করতে পারবি না। তখন ওই খারাপ যেই জিনটা, সেই জিনটা বলে যে আমাদেরকে ছেড়ে দেন, চলে যাব, আর আসবো না। তখন বলে, না, ছাড়বো না। আজ যদি তোদেরকে ছেড়ে দেই, তোরা আবার অসংখ্য মায়ের বুক খালি করবি, তোদের কোনো মাফ নেই, তোরা ইচ্ছাকৃতভাবে এই কাজটি করিস, সুতরাং তোদেরকে মাফ করলে আল্লাহ আমাকে মাফ করবেন না। এই বলে উপস্থিত সকলের সামনে ওই জিনরূপী বাচ্চাটা টকবগে গরম পানি যেটা ছিল ওই গরম পানির মধ্যে ছেড়ে দিয়েছে। আশ্চর্যের বিষয় হলো যে ছেড়ে দেওয়ার সাথে সাথে ওই বাচ্চাটা পুরনো কিছু মানুষের হাড়গোড়ের মতো কিছু হাড়গোড়ে পরিণত হয়েছে, আর কিচ্ছু ছিল না। এবং উনি ওই দুষ্টু যে জিনটা, ওই জিনটার অন্য যে 2 জন সহযোগী ছিল, এই সহযোগীদেরকেও হাজির করেছিল। হাজির করে অদৃশ্যভাবেই ওই গরম পানিতে ও দুটিকেও হত্যা করেছিল। তো এভাবেই এই বাচ্চার যে কান্নার রহস্য, এই রহস্যটা বের হয়, দুষ্ট জিনগুলোও মারা যায়। উপস্থিত লোকেরা তাকে বলেছিল যে আপনি কে, আপনার পরিচয় কি? তখন উনি বলেছেন, আমি একজন ব্রহ্মচারী, আমি এভাবেই ঘুরে বেড়াই, আমার কোনো ঘর সংসার নাই, গ্রামে গ্রামে ঘুরি, আর ঘোরার সময় বুঝতে পারি যে কোন বাড়িতে কোন সমস্যা আছে। তো এই বাড়িতে ভিক্ষা চাইতে আসলে বুঝতে পারি যে কোনো সমস্যা আছে। এই জন্যই আমি বলেছিলাম আমি এক বাড়িতে কখনো 2 বার আসি না, এখন চলে যাব, আবার কখনো আসবো কিনা এখানে তাও বলতে পারি না। এভাবেই আমার জীবন কেটে যাবে মানুষের উপকার করতে করতে। ওই লোকটাকে আরো একদিন থাকার জন্য অনেক অনুরোধ করেছিলেন উপস্থিত লোকদের মধ্যে অনেকেই তাদের বাড়িতে নিমন্ত্রণ জানিয়েছিলেন, কিন্তু ওই লোকটি আর কোথাও যান নাই, বলেন যে না, আমি চলে যাব।
তো উনি মানুষই ছিলেন, একজন ব্রহ্মচারী ছিলেন যিনি ঘুরে বেড়াতেন আর মানুষের উপকার করে বেড়াতেন। উনি কোথাও গেলে এভাবেই টের পেয়ে যেতেন যে কারো কোথাও সমস্যা আছে কিনা। আল্লাহ তার এই গুণাবলীটা দিয়েছিলেন। উনি ঘর সংসার ত্যাগ করে এভাবে মানুষের উপকারের জন্যই ঘুরে বেরিয়েছেন। এখন উনি জীবিত আছেন কি নাই এটা কেউ বলতে পারে না। এইভাবেই কিছু কিছু মানুষ আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে প্রতিনিয়ত মানুষের উপকার করার জন্য আল্লাহর পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু এরা সবসময় মানুষের লোকচক্ষুর অন্তরালেই থেকে যান। তাদের জন্য দোয়া রইল। প্রিয় লিসেনার্স, এই ঘটনায় সবচেয়ে ভয়ানক ব্যাপারটা কি জানেন? যে একটি বাচ্চা কান্নাকাটি করছে, কিন্তু আসলে সেটা কোনো বাচ্চাই না, ভয়ানক এক পিশাচ। আর মূল বাচ্চাকে ওরা অনেক আগেই খেয়ে ফেলেছে। মূলত ওই তাল গাছে ওরা এসে আস্তানা গেড়েছিল এই খালার গর্ভের সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর এটাকে খাওয়ার জন্য, এবং তারা তাদের কাছে সফলও হয়েছিল, বিফল হয়নি। এবং এমন কৌশলে বাচ্চাগুলোকে ওরা খায় যে পরিবারের সদস্যরাও বুঝতে পারে না যে কি হয়েছে। ধন্যবাদ রাজু হোসেন ভাইকে, চমৎকার একটি ঘটনা আমাদেরকে পাঠিয়েছেন। আশা করছি উনি আরও ঘটনা আমাদেরকে পাঠাবেন। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের এবারের ৯৮ নম্বর এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের ৯৮ নম্বর এপিসোডের তৃতীয় ঘটনায়। এখন যার ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি, ওনার নাম মোহাম্মদ ইয়ানুর রহমান। উনি একজন রেমিটেন্স যোদ্ধা ভাই, বর্তমানে সৌদি আরবে রয়েছেন। ওনার দেশের বাড়ি যশোর জেলার বাঘারপাড়া থানার ধূপখালী গ্রামে। ইতিপূর্বে ওনার একটি ঘটনা আমরা আগেও শেয়ার করেছিলাম। উনি বর্তমানে সৌদি আরবের একটি নামকরা ফার্মেসিতে জব করছেন। ওনাদের ওখানে ২ জন মিশরীয় ডক্টর এবং সৌদি আরবের একজন ডক্টর রয়েছেন। তো মিশরের একজন ডক্টরের সাথে ওনার খুবই ভালো সম্পর্ক। ওই ডক্টরেরও নাকি একটা ইউটিউব চ্যানেল রয়েছে, উনি ওনার ইউটিউব চ্যানেল নিয়ে কথা বলেন। তো কথা প্রসঙ্গে আমাদের এই আফনান দ্য হরর ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল নিয়ে এই ইয়ানুর রহমান ভাই ওই ডক্টরের সাথে কথা বলেন, এবং ওই ডক্টর আগ্রহ প্রকাশ করেন এই বলে যে এটা কি ডাক্তারি সম্পর্কিত কোনো চ্যানেল কিনা। তখন এই ইয়ানুর ভাই জানান যে না, এটা ডাক্তারি বিদ্যা সম্পর্কিত কোনো চ্যানেল নয়। কারো জীবনে যদি সত্য ভয়ের ঘটনা ঘটে থাকে শুধু সেইগুলো এই চ্যানেলে প্রচার করা হয়। তখন এই যে যিনি ডক্টর, উনি একটি ঘটনা এই ইয়ানুর রহমান ভাইকে বলেন। তো মূলত ওনার সাথে ঘটনাটি ঘটে নাই, ঘটেছিল তার এক বন্ধুর সাথে। আর ওই ডক্টরের নাম হলো ডক্টর সালেহ আহমেদ এলডেসকরি। তো ওনারা তো যেহেতু মিশরীয়, ওনাদের নামগুলো আমাদের মতো আসলে হয় না, কিছুটা পার্থক্য থাকে। তো ডক্টর সালেহ আহমেদ এলডেসকরি উনি আমাদের ইউটিউব চ্যানেলটাও দেখেন। দেখার পর যেহেতু এখানে বাংলা ভাষায় অনুষ্ঠান সম্প্রচার করা হয়, আমরা অনুষ্ঠান সম্প্রচার করি, এই জন্য উনি তো আসলে ওইভাবে বিষয়গুলো বুঝতে পারবেন না। তবে ইংরেজি যে লেখাগুলো রয়েছে সেগুলো দেখে পড়ে উনি বুঝতে পেরেছিলেন। তো যাই হোক, এই সালেহ আহমেদ এলডেসকরি ওনার এক বন্ধুর কথা উনি উপস্থাপন করেন। উনি মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে একটা কোর্স করছিলেন ওই সময়টাতে। তো কোর্স করাকালীন কোনো একটা ছুটিতে উনি বাড়িতে গিয়েছিলেন। তো ওনার বাড়ি হচ্ছে মিশরের আলেকজান্দ্রিয়া শহরের একটি জায়গায়। তো ওই জায়গাটার নামও উনি বলেছিলেন, কিন্তু নামটা এই ইয়ানুর রহমান ভাই ভুলে গেছেন বলে জানিয়েছেন। তো এই ডক্টর সালেহ উনি বাড়িতে গিয়ে বন্ধুদের সাথে রাতের বেলা ঘোরাঘুরি করতেন, মজা করতেন, বেশ সময়টা ভালোই যাচ্ছিল আর কি। তো ওই এলাকায় একটি ছেলে রয়েছে, তার নাম হচ্ছে বায়াতি। তাদের নামগুলো একটু ডিফারেন্ট আর কি। এই বায়াতি ছেলেটা অনেক শান্ত স্বভাবের ছিল, তবে খুব চঞ্চল। বলতে তার চঞ্চলতা ওইভাবে দেখা যেত না। হঠাৎ করে যদি কোনো বিষয়ে সে আগ্রহী হয়ে উঠত, খুবই চঞ্চল হয়ে যেত আর কি। এমনিতে সে শান্ত স্বভাবের, কিন্তু সবসময় চঞ্চল না। তো এই বায়াতির সাথেই মূলত ঘটনাটি ঘটে।
আর এই ঘটনার মাঝামাঝি সময়ে এই ডক্টর সালেহ উনি বাড়িতে এসেছিলেন। তো ঘটনাটা যেখান থেকে শুরু হয় সেটা এমন যে এই বায়াতি বাসার ছাদে বসে আছে, তখন রাত আনুমানিক 1টা কি 2টা হবে। হঠাৎ করে এই বায়াতি দেখতে পায় যে বেশ গোলাকৃতির বেশ বড় একটা আলোর মতো কিছু একটা আকাশ দিয়ে উড়ে যাচ্ছে। তো সে ভালো করে খেয়াল করে দেখে জিনিসটা আসলে আগুনের একটি গোলা, এবং ওই আগুনের গোলাটা উড়ে গিয়ে তার বাসার খুব কাছাকাছি একটা গাছের উপরে গিয়ে বসে এবং বসার সাথে সাথে মিলিয়েও যায়। তো ওই বায়াতি এটা দেখে ভয় না পেয়ে আর কৌতূহলী হয়ে সে নিচে গিয়ে তার রুম থেকে একটা লেজার লাইট নিয়ে আসে, এবং লেজার লাইট নিয়ে আসার পর ওই গাছের যেই অংশে ওই গোলাকৃতির আলোটা বসেছিল ওইখানে মেরেছে। আমরা সাধারণত এই ধরনের আলো দেখার পর ভয় পাই, কিন্তু ওর মাথায় কিন্তু দুষ্টু বুদ্ধি এসেছিল, এই কারণে সে লেজার লাইট নিয়ে এসেছিল। তো লেজার লাইট মারার পর সে ওইখানে আর তেমন কিছু দেখতে পায় নাই। স্বাভাবিকভাবেই এই বায়াতি জিনিসটা নিয়েছে আর কি। এরপর 1 সপ্তাহ চলে যায়, তেমন কিছুই হয়নি। এরপর ঠিক আগের মতো ছাদে বসে আছে, হঠাৎ করে সে আবার দেখতে পায় সেই আগুনের গোলাটা। এখন কি হয়েছে, প্রথম দিন ও যেদিন আগুনের গোলাটা দেখেছিল এরপর থেকে সে যখন ছাদে ওঠে ওই লেজার লাইটটা ওর কাছে রেখে দেয়। চিন্তা করেছিল যে আবার যদি দেখি আবার লেজার লাইট মারবো, ওই চিন্তা করেই সে রেখে দেয়। তো এর মধ্যে বেশ কিছুদিন হয়ে গেছে, সে তো দেখে নাই, কিন্তু লেজার লাইটটা আনার কিন্তু সে বলে নাই। এরপর ও যখন আবার ওই জিনিসটা দেখেছে, দেখার পর সে আবারও ওই লেজার লাইটটা ওইদিকে মেরেছে। লেজার লাইটটা মারার পর সে স্পষ্টভাবে বুঝতে পারছে, কারণ ওই আগুনের গোলাটা খুব বেশি দূরে ছিল না, আগুনের গোলাই আছে, ওটা কিন্তু মিলিয়ে যায় নাই। নর্মালি কোনো জায়গায় বসার পর জিনিসটা মিলিয়ে যায়, ওটা মিলিয়ে যাচ্ছে না, কিন্তু ওর ভিতর সাদা কোনো কিছুর একটা অস্তিত্ব বোঝা যাচ্ছে। এরপর সে ওই লেজার লাইটটা বন্ধ করে দেয়। তখন কি হয়, ওই আগুনের গোলাটা ওই গাছ থেকে উঠে আবার এই বায়াতির দিকে আসতে থাকে। এটা দেখে বায়াতি কি করেছে, সে ভয় না পেয়ে তার এই ছাদের এক পাশে একটা পাথর রাখা ছিল, ওটা দিয়ে সজোরে ছুঁড়ে মেরেছে ওই আগুনের গোলার দিকে। আর তার লক্ষ্যটা ভুল হয় নাই, ওই ঢিলটা সরাসরি গিয়ে ওই আগুনের গোলায় গিয়ে লেগেছে। লাগার সাথে সাথে আগুনের গোলাটা ওইখানে ভ্যানিশ হয়ে যায়। এটা দেখার পরও এই বায়াতে কিন্তু মোটেও ভয় পায়নি, বরং খুশি হয়েছে। বায়াতে কিন্তু প্রথম থেকেই বুঝতে পেরেছিল যে ওই জিনিসটা কি হতে পারে, তারপরও সে ভয় না পেয়ে এই জিনিসটার সাথে নির্মম রসিকতা করেছে। তো এরপর আগের মতো দিন চলে যেতে থাকে। রাত 2টোর দিকে সে একদিন ছাদে বসে আছে। তা আধা ঘন্টা বসে থাকার পর মনে হলো ও যেখানে বসে আছে ওই জায়গাটা বেশ গরম গরম লাগছে। তো হিয়া বায়াতি যে, তো সে আশেপাশে তাকায় কিন্তু কিছুই দেখতে পায় না। হঠাৎ করে গরম লাগার জন্য ওর অসহ্য লাগছিল, তাই সে রুমে যাওয়ার জন্য যেই না পেছনের দিকে ঘুরেছে, ঠিক তখনই ওর কাঁধের উপর একটা জিনিস হাত রাখলো বলে মনে হলো। যেই না আবার পেছন দিকে ঘুরে তাকিয়েছে, এমন একটা জিনিস দেখেছে সেটা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। বায়াতি দেখতে পায় 30-40 হাত লম্বা হবে একটা অবয়ব। তো এই অবয়বটা যে কোথায় দাঁড়িয়ে আছে এটা বোঝা যাচ্ছে না, এটা কি শূন্যে ভেসে আছে না তার পা যে কোথায় লেগে আছে এটা বুঝতে পারে নাই সে। তো বায়াতি ভালো করে খেয়াল করে যে কিছুদিন আগে যে গাছটার উপর সে লেজার লাইট মেরেছিল, ওই গাছের উপর তার এক পা আর আরেকটা পা ওদের বাড়ির ছাদের উপর। এটা দেখার পরও কিন্তু এই বায়াতি বেহুশ হয়নি, বরং সে উপরের দিকে তাকায়, তাকিয়ে দেখতে পায় আগুনের গোলার মতো শুধু 2টো চোখ দেখা যাচ্ছে, অন্ধকারে মুখ দেখা যাচ্ছে না। হঠাৎ করে ওই অবয়বটা কথা বলে ওঠে, বলে, বায়াতি, আমি কি তোর কোনো ক্ষতি করি? তুই আমাকে কেন আঘাত করলি? এখানে অবাক করা বিষয় হচ্ছে, বায়াতি কিন্তু সবকিছু দেখছে, কিন্তু তার খুব একটা ভয় লাগছে না। ওই অবয়বটা যখন ওইটুকু কথা বলেছে, এরপর এই বায়াতি দেখতে পায় যে ওই অবয়বটার চেহারা পরিবর্তন হওয়া শুরু হয়েছে। শুরুতে তো চেহারা বুঝতে পারিনি, 2টো চোখ ছাড়া তার চেহারা খুব ভালো করে বোঝা যাচ্ছিল না, কিন্তু এখন মনে হচ্ছে যে ওই অবয়বটা হাসছে এবং মুখের ভেতর থেকে সাদা বড় বড় দাঁত বের হয়ে আসছে।
ভয়ঙ্কর সেই দাঁত। ওই অভাবটা আরো বলে ওঠে, তোর আসলেই অনেক সাহস, আজ দেখব তোর সাহস কত, আর তোর সাহসের চূড়ান্ত পর্যায়ে আমি আজকে দেখেই ছাড়ব। এটা বলে ওই অভাবটা যখন আরো একটু নামাজে রুকু দেওয়ার মতো নিচু হয়েছে, তখন আরেকটু ভালো করে ওই অভাবটার চেহারা বায়াতি দেখতে পায়। বায়াতির কাছে মনে হলো চেহারাটা এমন, মনে হচ্ছে আগুন দিয়ে তার মুখটা ঝলসে দেওয়া হয়েছে, আর মুখের ভেতর দিয়ে তাজা রক্ত বেয়ে বেয়ে পড়ছে। এটা দেখার পর এই বায়াতি প্রথমবারের মতো মারাত্মক ভয় পায়, প্রচন্ড জোরে চিৎকার দিয়ে সে বেহুশ হয়ে যায়। পরের দিন সন্ধ্যার দিকে তার হুঁশ ফেরে। তো তার চিৎকার শুনে তো পরিবারের লোকজন ছাদে উঠে এসেছিল, সেখান থেকে তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে জ্ঞান ফেরানোর চেষ্টা করে। পরের দিন সন্ধ্যায় যখন জ্ঞান ফেরে, তখন পরিবারের লোকজন জানতে চায় কি হয়েছে। তখন এই বায়াতি শুরু থেকে ঘটে যাওয়া সব ঘটনা বলতে থাকে। তো তার মা এসব কিছু শোনার পর বলে, কি দরকার ছিল রে বাপু ওখানে লাইট মারা, ওকে আঘাত করা, এগুলো বলে অনেক বকাবকি করে। ওই রাতেই মসজিদের ইমাম সাহেবের কাছে নিয়ে যাওয়া হয়। ইমাম সাহেব একটু সময় নেয়, পরের দিন ফজরের নামাজ পড়ে ইমাম সাহেব নিজেই ওদের বাড়িতে আসেন। তো বায়াতির আব্বুকে ডাকেন এবং বলেন যে আপনার ছেলে প্রচন্ড বড় একটা ভুল করে বসে আছে। তো বায়াতির আব্বু বলেন, কি হয়েছে বলেন। তখন ইমাম সাহেব বলেন যে 2000 বছর বয়স হচ্ছে এই জিনটার, আপনাদের বাড়ির পাশ দিয়ে সে আসা যাওয়া করে, যাত্রার পথে সে একটু বিরতি নেয় এই গাছটাতে। এটা খুবই ভালো একটা জিন। আপনাদের বাড়ির পাশে যে বড় গাছটা রয়েছে, এটা তার বিশ্রামের জায়গা। ঘটনাক্রমে আপনার ছেলের সামনে সে পড়ে যায়, তখন আপনার ছেলে কি করেছে, ওইদিকে লেজার লাইট মেরেছে। এতে করে ওই জিনটা অনেক বিরক্ত হয় এবং তার শরীরের ক্ষতিও হয়। তারপরও ও ছোট মানুষ বিবেচনায়, বয়স কম বিবেচনায় ওই ভালো জিনটা ওকে কোনো ধরনের ভয় দেখায়নি, ক্ষতিও করেনি। এরপর আবারও আপনার ছেলে একই কাজ করে। আর সবচাইতে খারাপ কাজ যেটা হয়েছে, সে ওই লেজার লাইট নিয়ে ঘুরে বেড়ায়, যাতে করে আবারও যাতে ওই অবয়বটার দিকে লেজার লাইট মারা যায়। এবং সে একই কাজ দ্বিতীয়বার করেছে। তখন ওই জিনটা ভয় দেখানোর জন্য ওর দিকে কিছুটা এগিয়ে আসে, কিন্তু ক্ষতি করার জন্য না। অন্য কোনো জিন হলে ওকে ছাদ থেকে ফেলে দিয়ে মেরে ফেলতো, কিন্তু সে সেটা করেনি। তো আপনার ছেলে তো ভয় পাই নাই, উল্টো তার দিকে পাথর ছুঁড়ে মেরেছে। এই পাথরটি গিয়ে তার মাথায় লেগেছে। এতে করে সে যতটা না ক্ষিপ্ত হয়েছে, তার থেকেও ক্ষিপ্ত হয়েছে তার আত্মীয় স্বজনরা। তার আত্মীয় স্বজনরা ওর উপর খুবই ক্ষিপ্ত, কিন্তু এ যেহেতু ভালো জিন, সে আত্মীয় স্বজনদেরকে থামিয়ে রেখেছে এবং এই জিনটা ওয়াদা করেছে ওর বড় একটা ক্ষতি করেই ছাড়বে। আর জানেন তো, জিনদের ওয়াদা কিন্তু খুব ভয়ঙ্কর হয়। তাই সুযোগ বুঝে ওই জিনটা ওর ক্ষতি করতে এসেছিল, কিন্তু ক্ষতি করার চূড়ান্ত পর্যায়ে এই বায়াতিকে দেখে ওই জিনটার মায়া লাগে। এই কারণে সে শুধু ভয় দেখিয়েছিল। একথা শোনার পর ওই বায়াতির আব্বু ওই হুজুরকে বলেন, হুজুর এখন উপায় কি? তখন হুজুর বলেন যে আমাকে একটু সময় দিন, দেখি কি করা যায়। এর মধ্যে কি হয়েছে, এই যে ডাক্তার সালেহ যিনি ঘটনা দিয়েছিলেন ইয়ানুর রহমান ভাইকে, উনি কিন্তু ছুটিতে বাড়িতে এসেছিলেন। এরপরের ঘটনাটা ওনার নিজেরই দেখা শোনা, পূর্বের ঘটনাটা উনি মানে শোনেন আর কি। তো যাই হোক, 3 দিন পর ইমাম সাহেব এসেছিলেন এশার নামাজের পর। এসে কিছু রুকিয়া করেন, ওই জিনটাকে হাজির করার চেষ্টা করেন, কিন্তু ব্যর্থ হয়। ওই জিনটা হাজির হয় না। অনেকক্ষণ চেষ্টা চলে, চেষ্টা করতে 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 টানা 2 ঘন্টা চেষ্টার পর উনি ওই জিনটিকে হাজির করতে সক্ষম হন। ওই জিনটি হাজির হয়েই সালাম দেন এবং ইমাম সাহেবকে উদ্দেশ্য করে বলেন, ইমাম সাহেব আমি আপনাকে চিনি, আপনি ভালো মানুষ, কিন্তু আপনি এটার মধ্যে আসবেন না, তাহলে আপনারও বিপদ হবে। এই বলেই জিনটা আবার সালাম দিয়ে চলে যায়। কি হয়েছে, কিভাবে সমস্যার সমাধান করা যায় এই কথা না বলে, মানে জাস্ট এতটুকু ইমাম সাহেবকে বলেই ওই জিনটা চলে যায়। হুজুর তো অবাক হয়েছেন এই কথা শুনে। হুজুর সেদিনকার মতো চলে যান। পরবর্তীতে এই বায়াতির আব্বু হুজুরের সাথে দেখা করেন। তখন হুজুর বলেন এই জিনটা অনেক শক্তিশালী, তো অনেক বয়স, এর অনেক আত্মীয় স্বজন রয়েছে, তার সাথে কথা বলে দেখি আসলে কি করা যায়। জিনটা যেহেতু ভালো, আমার ধারণা যে তার সাথে কথা বলে আপনার ছেলেকে বাঁচানো সম্ভব হবে ইনশাআল্লাহ। তো হুজুর 1 সপ্তাহ পর
এই বায়াতির বাড়িতে আসেন। এসে দেখেন যে বায়াতি শুকিয়ে একদম কাঠ হয়ে গেছে। সুন্দর সুঠামদেহী বায়াতি, তার অবস্থা খুব খারাপ। বুঝতে পারেন যে বায়াতির অবস্থা ভালো না। তো বায়াতির বাবা বলেন যে ও ঘুমাতে পারে না, খেতে পারে না, সবসময় কিছু একটা দেখে ভয়ে কাঁপতে থাকে। হুজুর সব কিছু শুনে আবার ওই জিনটাকে হাজির করার চেষ্টা করেন। এবারও অনেক চেষ্টার পর সে জিনটা হাজির হয়। বরাবরের মতো উনি সালাম দিয়ে হাজির হন। হুজুর তাকে বোঝাতে থাকেন। তো জিনটা শোনে, অনেকক্ষণ শোনে, তর্কাতর্কি খুব একটা করে না। হুজুরের অনুরোধে জিনটা চলে যেতে রাজি হয়, কিন্তু হুজুরকে ওই জিনটা বলে যে ও আমার যে ক্ষতিটা করেছে, আমি যদি ওকে কিছু নাও বলি, ক্ষমাও করে দেই, আমার আত্মীয় স্বজনরা কিন্তু ওর অনেক বড় ক্ষতি করতে পারে। আর আমি যেহেতু ওয়াদা করেছি, আমার ওয়াদা ভঙ্গ হলে আমারও ক্ষতি হবে। এটা জিনদের একটা উসুল। সুতরাং ওকে আমি যদি নিজে কিছু না করি, আমার আত্মীয় স্বজনরা ওর বড় একটা ক্ষতি করবে, এটা নিশ্চিত। তাই ওকে আমি জানে মারবো না, তবে ওর একটা ক্ষতি আমি করব, সেটা হলো ওর শরীরের কোনো একটা অংশের ক্ষতি আমি করে দিয়ে যাব। তাতে ওরও প্রাণ বাঁচবে, আমারও ওয়াদা রক্ষা হবে, আর আমার আত্মীয় স্বজনরাও ওর উপর আক্রমণ করবে না। তো এই প্রতিশ্রুতি জিন দিয়ে ওইখান থেকে চলে যায়। এরপর কি হয় যে ইয়াহিয়া মানে বায়াতি উনি সুস্থ হতে থাকেন, কিন্তু তার বাম হাতটি চিরকালের জন্য প্যারালাইজড হয়ে যায়। অনেক ডাক্তার দেখানো হয়েছে, কিন্তু তার বাম হাত আর সচল হয়নি। এখনো পর্যন্ত বায়াতির বাম হাত প্যারালাইজড হয়েই আছে। তবে বায়াতি ওই ঘটনার পর থেকে আস্তে আস্তে সুস্থ হয়ে যান। প্রিয় লিসেনার্স, এই যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করলাম, আমি খেয়াল করেছি যে আমি নিজেও রাতের বেলা, আমি যখন অফিসে ছিলাম, আমাদের ডরমিটরি ছিল, ডরমিটরি বারান্দাতে বসে আছি, এরকম আগুনের গোলা আমার সামনে দিয়ে চলে যেতে দেখেছি। মোবাইল বের করার আগেই এই জিনিসটা ভ্যানিশ হয়ে যায়, যার কারণে ছবি তুলতে পারিনি। এই জিনিসটা অতি দ্রুত ভ্যানিশ হয়ে যাওয়ার কারণে আসলে এই জিনিসটা কি এটা বুঝতে সক্ষম হই নাই। কিন্তু এই বায়াতি যে ছেলেটা, ওর বাসার কাছে গাছের উপর এটা বসেছিল, সে আবার লেজার লাইট মেরেছে। লেজার লাইট কিন্তু মানুষের শরীরের জন্য ক্ষতিকর। আর রাতের বেলা কিন্তু লেজার লাইট অনেকেই আকাশের দিকে মারেন, বিমান চলাচলে কিন্তু বিঘ্ন ঘটে। এই জন্য কিন্তু সরকার থেকে বারবার এই বিষয়ে সতর্ক করা হয়। তো এই জন্য লেজার লাইটের যত্রতত্র ব্যবহার আমরা করব না। আর এই ধরনের দুঃসাহস রাতের বেলা আমরা কেউ দেখানোর চেষ্টা করব না। আশা করছি রাতের বেলা অনেকেই ছাদে বসে থাকেন, মাঠে বসে থাকেন, গরমের সময় বাতাস খাওয়ার জন্য বা বিশ্রাম নেওয়ার জন্য বা মোবাইল চালানোর জন্য অনেকে কিন্তু রাতের বেলা বিভিন্ন জায়গায় ফাঁকা জায়গায় বসে থাকেন। বসে থাকার পর কখনোই কিন্তু এই জিনিসগুলো দেখলে সেগুলোর কোনো বিরক্ত আমরা করব না। ওই জিনটা অনেক ভালো ছিল, মূলত এই বায়াতির প্রাণ বাঁচানোর জন্যই সে তার একটা হাত প্যারালাইজড করে দিয়েছিল। যদি সে এটা না করতো তাহলে তার আত্মীয় স্বজনরাই বায়াতির প্রাণ নিয়ে নিত। তো জিনটা ভালো থাকার কারণে বায়াতি প্রাণে বেঁচে গেছে আল্লাহর রহমতে। আর যদি এটা খারাপ প্রকৃতির কোনো জিন হতো তাহলে কি অবস্থা হতো আপনারা একবার চিন্তা করেন। তো যাই হোক, আমরা নিজেরা সচেতন থাকবো, নিজেরা ভালো থাকবো, অন্যদেরকেও ভালো রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। আবারও স্বাগত। প্রিয় লিসেনার্স, এখন যার ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করব, ওনার নাম রেজওয়ান আহমেদ রুবেল। ওনার গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার অন্তর্ভুক্ত চাওচা গ্রামে। উনি একজন রেমিটেন্স যোদ্ধা ভাই, বর্তমানে উনি প্রবাসে রয়েছেন। উনি যে ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন, এটি ওনার বড় চাচার সাথে ঘটেছিল আজ থেকে প্রায় 20 বছর আগে, 2004 সালের দিকে। ওনার চাচার মুখ থেকে যেভাবে শুনেছেন উনি সেভাবেই আমাদেরকে পাঠানোর চেষ্টা করেছেন। ওনার বড় চাচার নাম হলো মোহাম্মদ আব্দুল সালাম শেখ। ওনার চাচা পেশায় ছিলেন একজন কৃষক। কৃষিকাজের পাশাপাশি মাছ ধরার কিন্তু খুব নেশা ছিল তার, আর তার কাছে মাছ ধরাও দিত প্রচুর আল্লাহর অশেষ রহমতে। তাই পুরো বর্ষার মৌসুমে মাছ ধরা নিয়েই উনি ব্যস্ত থাকতেন। পরিবারের চাহিদা মেটানোর পাশাপাশি বেশ ভালো অর্থ উপার্জন করতেন মাছ ধরে। ওনাদের গ্রামের বিলটা ছিল অনেক বড়, প্রায় 8-10টি গ্রামের মানুষের ওই বিলে জমি জমা ছিল।
তো এই যে আব্দুল সালাম শেখ চাচা, উনি মূলত মাছ ধরতেন রাতের বেলা। মাছ ধরার জন্য বিভিন্ন সরঞ্জাম ছিল তার, জাল, টেটা, বড়শি, এগুলো। তো সন্ধ্যার আগে উনি বেরিয়ে পড়তেন নৌকা নিয়ে, আর ফিরতেন সকালবেলা। তো প্রতিদিনের মতো ওই ঘটনার দিনও উনি নৌকা নিয়ে বেরিয়ে পড়লেন। মাছ ধরার বিভিন্ন ফাঁদ পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতেন। আর এই অপেক্ষার এই সময়টাতে উনি কি করতেন, এই টেটা দিয়ে মাছ শিকার করতেন। টেটা তো আমরা অনেকেই চিনি, একটি বাঁশের বা লাঠির সামনে কিছু সুচালো ফলা, বাঁশ দিয়েও এই ফলাগুলো তৈরি করা হয়, আবার লোহা দিয়েও তৈরি করা হয়। তো একটা কথা বলে রাখা ভালো, ওই চাচা সারা রাত যে মাছ পেতেন ওইগুলো তাজা রাখার জন্য খালই ব্যবহার করতেন। খালই হচ্ছে বাঁশ দিয়ে তৈরি এক ধরনের পাত্র। তো এতে মাছ বেশ কয়েকদিন জীবিত থাকতো, কারণ ওটা পানির মধ্যে উনি একটা বিশেষ প্রক্রিয়ায় ওই খালইটা ভিজিয়ে রাখতেন আর কি। আর উনি এই জীবিত মাছগুলো ভালো দামে বিক্রি করতে পারতেন। মাছ মরে গেলে অনেকে আবার ভালো দাম দিত না। তো পানির মধ্যে বাঁশ গেড়ে তার সাথে খালই বেঁধে উনি মাছ রেখে দিতেন। তো সন্ধ্যার পর থেকে রাতের মাঝামাঝি পর্যন্ত যে মাছ পেয়েছিলেন সেগুলো খালইতে রেখে দিয়ে অন্য কোথাও চলে যান মাছের সন্ধানে। ফজরের আজানের একটু আগে যখন উনি ওই খালই থেকে মাছ আনতে যাবেন, কাছাকাছি যখন গিয়েছেন, তখন উনি খেয়াল করেন মাছ চিবানোর আওয়াজ পাওয়া যাচ্ছে কোথা থেকে। আরো কাছে যখন যান, দেখতে পান একটা গুই সাপ। এই গুই সাপটা বানরের মতো বসে আছে। মানে গুই সাপ কিন্তু বানরের মতো বসে থাকে না, কিন্তু ওই গুই সাপটা বানরের মতো বসে আছে। আর খালই থেকে মাছগুলো খুব মজা করে বসে বসে নির্দ্বিধায় খেয়ে যাচ্ছে। ওই গুই সাপটা কিন্তু তখনও চাচার উপস্থিতি টেরই পায় নাই। চাচা তো রাগে তার হাতে থাকা টেটা দিয়ে ওই গুই সাপকে কেন্দ্র করে মারেন এক কোপ। এই টেটা গিয়ে গুই সাপের ঘাড় বরাবর ঢুকে যায়। গুই সাপটা আকারে বেশ বড় ছিল এবং শক্তিশালী ছিল। গুই সাপটা প্রচন্ড একটা ঝাঁকি দেয়। ওই ঝাঁকির ফলে এই টেটার যেই নলটি গুই সাপের ঘাড়ের মধ্যে ঢুকে গিয়েছিল, এই নলটি ভেঙেই পানির ভিতরে চলে যায়। চাচা গিয়ে দেখেন অল্প কিছু মাছ অবশিষ্ট রয়েছে, আর সবগুলোই এই গুই সাপ খেয়ে নিয়েছে। কি আর করা, রাগ, ক্ষোভ, মন খারাপ সবকিছু মিলিয়েই চাচা বাকি মাছগুলো নিয়ে বাড়িতে ফিরলেন। ওই দিন আর বাজারে যান নাই মাছ বিক্রি করার জন্য, কারণ হচ্ছে যে মাছগুলো অবশিষ্ট ছিল সেগুলো তার পরিবারের জন্য ছিল। বিক্রি করার মতো যে মাছগুলো থাকবে সেগুলো তো ওই গুই সাপই খেয়ে ফেলেছে। সারাদিনই চাচার মেজাজ খিটখিটে হয়েছিল। পরদিন আবার বেরিয়ে পড়েন নৌকা নিয়ে, প্রতিদিনের মতো মাছ ধরতে থাকেন। রাতের মাঝামাঝি সময় ওই খালইতে মাছ রেখে আবার অন্য জায়গায় চলে যান মাছের সন্ধানে। চাচা সময় নির্ধারণ করার জন্য রেডিও শুনতেন, আবার রেডিওতে গানও শুনতেন। ফজরের আজানের আগ মুহূর্তে তিনি রওনা দেন খালইতে রাখা মাছ সংগ্রহ করতে, কারণ পরদিন সকালবেলা বাজারে বিক্রি করবেন এই মাছগুলো। তো গত রাতের মতো আজও যখন ওই খালের কাছাকাছি তিনি গিয়েছেন, তখন দেখতে পান আজকে কোনো গুই সাপ না, মানুষের মতো কেউ একজন বসে রয়েছে ওখানে। তিনি পা টিপে টিপে আরো কাছাকাছি যান। যাওয়ার পর উনি মাছ চিবানোর আওয়াজ পাচ্ছেন। তো ধমকে সুরে বলছেন, এই বেটা কে রে ওখানে? তার কথার কোনো সাড়া পাওয়া যায় না। চাচা কি করেন, ওই মানুষের কাছে গিয়ে তার পিঠে হাত দিয়েছেন। তখন ওই জিনিসটা ঘুরে তাকিয়েছে। ঘুরে তাকানোর পর ওই লোকটার চেহারা স্বাভাবিক মানুষের মতোই মনে হয়েছে চাচার কাছে। চাচা তখন বলে ওঠে, এই বেটা কে তুই? তোকে তো চিনি না, আর তুই আমার মাছের কাছে কি করিস? চাচা কিন্তু তখনও কিছু আঁচ করতে পারেননি। ওনার তো বোঝা উচিত ছিল একটা মানুষ কিভাবে কাঁচা মাছ চিবিয়ে খাচ্ছে। স্বাভাবিক কোনো মানুষের তো কাঁচা মাছ চিবিয়ে খাওয়ার কথা না। চাচা আসলে এতটাই রেগেছিলেন যে এত কিছু ভাবতেই পারেন নাই। আর রেগে সাথে সাথে ওই লোকটার গালে মারেন প্রচন্ড কষে এক থাপ্পড়। মুহূর্তেই ওটা লাফ দিয়ে চাচা নৌকার উপর উঠে বসে। তখন বলে ওঠে, শুধু মাছই তো খাইছি, তোর কি আর কোনো ক্ষতি করছি?
আমি কি এর আগেও তোর কোনো মাছ খাইছি? এতদিন ধরে তুই মাছ ধরিস। গত রাত্রে আমি তোর কয়টা মাছ খাইলাম, এরপরে তুই আমার কি করলি? তুই তোর ট্যাটা দিয়ে আমার শরীরে আঘাত করলি, আর আজকে এসে তুই আমার থাপ্পড় মারলি। এই কথা বলার সাথে সাথে ওই মনুষ্য দেহের আকৃতি পরিবর্তন হতে থাকে। মাথার অংশ, মানে বডিটা মানুষেরই থাকে, কিন্তু মাথার অংশ গতকালে সেই গুই সাপের মাথার আকৃতি ধারণ করে, আর তার দেহের বিভিন্ন অংশ গুই সাপের শরীরের উপর যেরকম আবরণ থাকে ওরকম আবরণ হতে থাকে। তখন চাচা বুঝতে পারেন যে সর্বনাশ হয়ে গেছে, উনি কি মারাত্মক ভুলটা করে ফেলেছেন। চাচার তো ভয়ে কলিজা শুকিয়ে যায়। তিনি বুঝতে পারেন যে এখন যে ভয়ানক বিপদে পড়েছেন, এই বিপদে তার এখন মৃত্যুও হতে পারে। আর উনি তো নৌকার উপরে, পানির ভিতর দিয়ে দৌড়ে পালাবার পথও নাই, কারণ পানির নিচ থেকে এই জিনিসটা টেনে ধরবে। তো উনি চিন্তা করেন যে যে কোনো মূল্যে হোক নৌকার উপরেই থাকতে হবে, আর এটার সাথে যতক্ষণ যুদ্ধ করে বাঁচা যায়। চাচা কি করেছেন, আত্মরক্ষার জন্য নৌকায় থাকা বৈঠাটা হাতে নিয়েছেন এবং এগিয়ে গিয়ে চাচা ওই অবয়বটাকে এলোপাথারি পিটানো শুরু করেছেন। এদিকে ওই অবয়বটিও চাচার উপর ঝাঁপিয়ে পড়ে। বেশ খানিকক্ষণ মারামারি চলতে থাকে। এক পর্যায়ে ওই পিশাচটি চাচাকে শূন্যে উঠিয়ে মারে এক আছাড়, তবে আছাড়টা মেরেছিল নৌকার উপরেই, কিন্তু পানিতে নামাতে পারেনি ওই অবয়বটি। তো চাচা শরীরের সমস্ত শক্তি হারিয়ে ফেলেছিলেন। উনি ভেবেছিলেন মৃত্যু নিশ্চিত, এখনই এই অবয়বটা পানির মধ্যে তাকে চেপে ধরবে। এমন সময় দূর থেকে ফজরের আজান ভেসে এসেছিল। পিশাচটি ওই অবস্থায় চলে যায়, আর চাচা জ্ঞান হারিয়ে পড়ে থাকেন নৌকার উপরে। সকালবেলা প্রতিবেশী একজন নৌকায় অজ্ঞান অবস্থায় পায় আর কি চাচাকে। তো নৌকায় করেই চাচাকে তিনি বাড়িতে নিয়ে আসেন। পরিবারের সবাই মিলে ভ্যানে করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। গায়ে প্রচণ্ড জ্বর ছিল। ওই দিন দুপুরে চাচার জ্ঞান ফেরত আসে। জ্বরের পাশাপাশি গায়েও ছিল প্রচণ্ড ব্যথা। কি হয়েছে জানতে চাইলে তার সাথে ঘটে যাওয়া সব কিছু খুলে বলেন। প্রায় এক সপ্তাহ চাচা অসুস্থ থেকেছিলেন। তো প্রিয় লিসেনার্স, কি ভাবছেন, চাচা সুস্থ হয়ে গেছেন বা পিশাচ তাকে পরবর্তীতে আক্রমণ করে মেরে ফেলেছিল? না, চাচা ভালো আছেন, সুস্থ আছেন, কিন্তু একটি ব্যাপার চাচার সাথে ঘটেছিল যেটি আজও রয়ে গেছে। সেটি হলো, চাচা সুস্থ হওয়ার পর থেকেই তার দুই হাতের আঙ্গুলগুলো বাঁকা হওয়া শুরু করে। অনেক ডাক্তার কবিরাজ দেখিয়েও এর কোনো সমাধান পাওয়া যায়নি। চাচার আঙ্গুলগুলো এখনও বাঁকা। তবে ওই ঘটনার পর থেকে রাতের বেলায় চাচার কখনো মাছ ধরতে যাননি, আর ওনার সাথে অন্য কোনো প্যারানরমাল ঘটনাও ঘটেনি। তবে আঙ্গুল বাঁকা হয়ে যাওয়ার কারণে উনি অনেক স্বাভাবিক কাজ আর করতে পারেন না। প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা। মাছ ধরা রিলেটেড ঘটনা আপনারা অনেকেই শুনতে চান। আমার মনে হয় এই ঘটনাটি একটু ব্যতিক্রম ছিল। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ জানাচ্ছি যিনি ঘটনা পাঠিয়েছেন, রেজওয়ান আহমেদ রুবেল ভাই। চমৎকার একটি ঘটনা ছিল। প্রিয় লিসেনার্স, এরকম আপনাদের পাঠানো 10টি ঘটনা নিয়ে কিন্তু আমরা ভয়ের শিহরণ বইটি প্রকাশ করেছিলাম প্রান্ত প্রকাশন থেকে, এবার অমর একুশে বই মেলায়। তো বইটি কিন্তু আপনার রকমারিতে এখনও পেতে পারেন। গুগলে রকমারি লিখে সার্চ দিলেই রকমারির বিভিন্ন লিঙ্ক আপনার সামনে দেখতে পাবেন। তো রকমারি.com এর একটি লিঙ্কে যাওয়ার পর আপনারা সেখানে একটি সার্চ অপশন দেখতে পাবেন। সেখানে গিয়ে ভয়ের শিহরণ নামটা লেখার সাথে সাথে আমাদের এই ভয়ের শিহরণের প্রচ্ছদটি আপনাদের সামনে চলে আসবে। সেখানে গিয়ে আপনারা অনায়াসেই এই বইটি অর্ডার করে ফেলতে পারেন। আপনাদের পছন্দের অনেকের ঘটনাই কিন্তু এই বইয়ে আছে। আশা করছি ঘটনাগুলো আপনাদের ভালো লাগবে। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। প্রিয় আবারও চলে এলাম প্রিয় লিসেনার্স আমাদের 98 নম্বর এপিসোডের পঞ্চম ঘটনা নিয়ে। এখন যে ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করব, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন মোহাম্মদ বকুল ইসলাম। ওনার বাড়ি পাবনা জেলার বেড়া উপজেলার রূপপুর ইউনিয়নে। উনি যে ঘটনাটি শেয়ার করেছেন এটি মূলত ওনার কলিগ এজাজ ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করেছিলেন। ওনারা রাতের ডিউটি শেষ করে রাতের খাবার খেয়ে আমাদের চ্যানেলটা ওনারা ইউটিউবে ওপেন করেন
এবং আমাদের ঘটনাগুলো ওনার রেগুলার শোনেন। ঘটনা শুনতে শুনতে এই এজাজ ভাই বললেন যে ওনার সাথে একটি ঘটনা রয়েছে, খুব মর্মান্তিক একটি ঘটনা। এই ঘটনাটি উনি শেয়ার করতে চান। তো ওনার ওই ঘটনাটি মূলত এই বকুল ভাই লিখে আমাদেরকে পাঠিয়েছিলেন। এই এজাজ ভাইয়ের বাড়ি সাতক্ষীরা জেলার একটি গ্রামে। ওনাদের পরিবার একান্নবর্তী ফ্যামিলি আর কি, সবাই একসাথে থাকেন। ওনার বাবা একজন মসজিদের ইমাম, ওনার মা একজন গৃহিণী, আর ওনার যে কাকারা আছেন মানে এজাজ ভাইয়ের কাকারা, ওনারা সবাই কৃষিকাজের সাথে জড়িত আছেন। ওনার দাদার রেখে যাওয়া জমিগুলো রয়েছে সেগুলোতে ওনারা কৃষিকাজ করেন। ওনাদের বাড়িতে মাঝে মাঝে ওনার যে 3 নম্বর কাকা, তাকে নাকি জিনে ধরতো, ও ওঝা কবিরাজের মাধ্যমে তাকে ঝাড়ফুঁক করিয়ে ঠিক করা হতো। তো এসবের মধ্যেই এই এজাজ ভাইয়ের সাথে ঘটে যায় একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। সাল 2020, কোনো এক অমাবস্যার রাত ছিল সেটা। ঘুমিয়েছেন অন্যান্য দিনের মতোই। হঠাৎ করে মাঝ রাতে এই এজাজ ভাইয়ের মনে হয় ওনার শরীরটা পায়ের দিক থেকে আস্তে আস্তে কিছু একটা পেঁচিয়ে ধরছে। উনি ফিল করেন যে যেই জিনিসটা পেঁচিয়ে ধরছে ওই জিনিসটা একটু ঠান্ডা ঠান্ডা তার বডি, এবং বেশ পিচ্ছিল বলে মনে হচ্ছে। উনি বুঝতে পারলেন যে এটা সাপের মতো। সাপ যেভাবে কাউকে পেঁচিয়ে ধরে, যেভাবে বন্ধনী দেয়, সর্প বন্ধনী যেটাকে আমরা বলি, ঠিক ওভাবে পায়ের দিক থেকে আস্তে আস্তে মাথা উঁচু করে পায়ের নিচ দিয়ে একটা প্যাচ দিচ্ছে, আবার ঘুরিয়ে আর একটা প্যাচ দিচ্ছে। এভাবে আস্তে 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 ওই জিনিসটা ওনার পা জড়িয়ে ফেলেছে, এবং পা জড়িয়ে ফেলে ওইভাবে পেঁচাতে পেঁচাতেই আস্তে আস্তে কোমরের দিকে উঠে আসছে। উনি বুঝতে পারছিলেন কিন্তু নড়াচড়া করতে পারছিলেন না। উনি চিন্তা করলেন যে তাকে বোবাই ধরেছে কিনা, কিন্তু না, উনি দেখলেন উনি পুরো দস্তুর জেগে আছেন, কিন্তু ঘরের মধ্যে অন্ধকার তো, যার কারণে উনি দেখতে পারছিলেন না, কিন্তু স্পষ্ট অনুভব করতে পারছিলেন যে এটা কি হতে পারে। ওনার হাত একদম অসাড় হয়ে গেছে, একটু নড়তে পারছিলেন না, কিন্তু চোখ উনি মেলে রয়েছেন, কিন্তু পুরোপুরি উনি জাগ্রত। উনি চিন্তা করছিলেন যে এই জিনিসটা এইভাবে পেঁচাতে পেঁচাতে তার বুক পর্যন্ত যদি চলে আসে, আর ওনার শরীরে এমন একটা চাপ অনুভব করছিলেন, ওনার কাছে মনে হলো যে বুক পর্যন্ত আসলে ওনার মৃত্যু নিশ্চিত। কিন্তু উনি তো নড়তে পারছেন না। আবার ওই জিনিসটা এভাবে সর্পবন্ধনী দিয়ে পেঁচাতে পেঁচাতে উপরের দিকে উঠে আসছে। ওনার কাছে মনে হলো জিনিসটা খুব মোটা না, আবার একদম চিকনও না, খুব বড়ও না, ছোটও না, মাঝারি আকৃতির কিছু একটা হবে। মাঝারি আকৃতির কোন একটা সাপ, এটি উনি নিশ্চিত হলেন। তো উনি চেষ্টা করছেন সর্বশক্তি দিয়ে মুখে জোরে করে কোনো দোয়া দুরূদ পড়ার জন্য, কিন্তু কোনোভাবেই পারছিলেন না। অনেক চেষ্টার পর একটা সময় উনি সফল হলেন, কিন্তু তখনই সফল হয়েছেন যখন ওই সাপটি ওই সর্প বন্ধনী থেকে এজাজ ভাইকে মুক্ত করে দিয়ে সোজাভাবে আস্তে আস্তে ওনার বুকের উপরে উঠে আসছিল। মানে একটা পর্যায়ে ওই প্যাচটা ওই সাপ একাই ছেড়ে দেয় এবং ওনার বুকের দিকে আস্তে আস্তে এগিয়ে আসছে। সাপটা তার মাথাটা আস্তে আস্তে ওনার মুখের দিকে, মানে থুতনির কাছে নিয়ে চলে আসে, এরকম একটা অবস্থা। ওনার এমনও মনে হচ্ছিল যে সাপের যে জিহ্বাটা রয়েছে, যেটা বারবার বের করে, এটি মনে হচ্ছে যে তার থুতনিকে টাচ করছে কিনা, এরকম করে মনে হচ্ছিল। তো ওই সময় মূলত উনি শরীরে শক্তি ফেরত পান। তখন সর্বশক্তি দিয়ে চিৎকার করে ওঠেন এবং উনি লাফিয়ে ওঠেন। ওনার পায়ের পাশে একটা কাঁথা ছিল। তো ওই যে সাপটি, ওই সাপটি যখন ওই এজাজ ভাই নড়াচড়া করে উঠেছেন এবং লাফ দিয়ে উঠেছেন, ওই সাপটি ওই কাঁথার উপরে পড়ে যায়। ওদিকে উনি তো চিৎকার করে বিছানা থেকে নেমে গিয়েছেন, চিৎকার চেঁচামেচি শুরু করেছেন। ওনার চিৎকারে বাড়ির অন্য লোকজন চলে এসেছে টর্চ লাইট নিয়ে, হারিকেন নিয়ে, ওই রাতের বেলাতে। তো এসে বলেছে কি হয়েছে? তখন এজাজ ভাই বলছেন যে আমাকে সাপে কেটেছে। সাপ কই কই যে ওই কাঁথার মধ্যে কিছু একটা নড়াচড়া করছে। আসলেই ওই কাঁথার ওখানে সাপ হয়তো বা লাফালাফি করেছিল, বা কোনোভাবে ওই কাঁথার মধ্যে সাপটা আটকা পড়ে গিয়েছিল, সাপ নড়াচড়া করছে। ওদিকে এই এজাজ ভাইয়ের যিনি 3 নাম্বার কাকা, উনি কি করেছেন, একটা লাঠি নিয়ে ওই কাঁথার উপর এলো পাথারি পেটানো শুরু করেছেন।
তো বেশ 10-12টা বাড়ি দিয়েছিলেন আর কি। তখন দেখা যায় ওই কাঁথা রক্তে ভিজে গিয়েছে, তার মানে হচ্ছে যে ওই কাঁথার মধ্যে আসলে কিছু রয়েছে এবং সেটি মারা গিয়েছে। কাঁথা পরবর্তীতে খুলে দেখা যায় ওর মধ্যে একটি সাপ রয়েছে। তবে এমনভাবে পিটিয়েছিলেন উনি যে ওটা আসলে কি সাপ, কোন প্রজাতির সাপ, এটা নিশ্চিতভাবে বোঝা যায় নাই। ওটা কি বিষাক্ত কিনা নাকি বিষাক্ত না, এটিও বুঝতে পারেন নাই। যাই হোক, সাপটি ফেলে দেওয়া হয়। আর পরের দিন একজন ওঝাকে ডাকা হয় যে সাপে কামড় দিয়েছে কিনা। সারা রাত কিন্তু ওনার আসলে সাপে কামড় দিয়েছে বলে কোনো সমস্যা হবে এরকমটা মনে হয় নাই। আর পরিবারের সদস্যরাও তার শরীরে কোথাও সাপে কামড় দিয়েছে এমন কোনো চিহ্ন খুঁজে পান নাই। তো ওঝা এসে বলেন যে ভাগ্যিস সাপটা তার শরীরে কামড় দেয় নাই, ও জাস্ট একটু ভয় পেয়েছে, এজন্য ওঝা ঝাড়ফুঁক করে দিয়ে চলে যান। তো এই যে 3 নাম্বার যিনি কাকা, এই কাকা উনি পরের দিন রাত্রে একটা স্বপ্ন দেখেন। পরের দিন ঠিক না, মানে এর 3-4 দিন এরকম একটা হবে আর কি সময়। তো উনি স্বপ্ন দেখেন যে কালো আলখেল্লা পরা, চেহারাটা বোঝা যাচ্ছে না, ওই আলখেল্লা পরা ওই অবয়বটি ওই কাকাকে নাকি বলছে, কিরে কাজটা কি ভালো করলি? তখন নাকি ওই কাকা স্বপ্নের মাঝে প্রশ্ন করেন, আমি আবার কি কাজ করলাম? তখন ওই অবয়বটি বলে, ওরে আহম্মক, তুই এখনো বুঝতে পারিস নাই তুই কি কাজ করছিস? আমার ভাই কি তোর ভাতিজার কোনো ক্ষতি করেছিল? তাহলে তুই কেন নির্মমভাবে তাকে পিটিয়ে মারলি? এর সাজা তো তোকে পেতেই হবে। আর তোর প্রথম শাস্তি হবে, তোর স্ত্রীর গর্ভে কখনো কোনো সন্তান আমরা হতে দেব না, তুই কখনো বাবা হতে পারবি না। এই কথাটা ওই স্বপ্নের মধ্যে ওই অবয়বটা বলে। তো তার স্বপ্ন ভেঙে যায়। পরের দিন এই কথাটা এই যে এজাজ ভাইয়ের আব্বা যিনি, তার কাছে উনি বলেন। বলার পর এই এজাজ ভাইয়ের আব্বা একজন বড় হুজুরকে ডেকে আনেন, সব ঘটনা খুলে বলেন। তখন ওই হুজুর ওনাদের বাড়িটা বন্ধ করে দেয়। দেখতে দেখতে বেশ অনেকদিন পার হয়ে যায়। আর ওই চাচার ওয়াইফ যিনি, উনি কিন্তু ওই সময় প্রেগনেন্ট ছিলেন। এর মধ্যে এই জিনিসটা ওনারা ভুলেই গিয়েছেন। তো একদিন কি হয়, ওই চাচির প্রসব বেদনা ওঠে এবং বাড়িতেই উনি খুব স্বাভাবিকভাবেই একটি কন্যা সন্তান জন্মদান করেন। কিন্তু কন্যা সন্তান হওয়ার পর একটি ভয়ানক ব্যাপার সকলে লক্ষ্য করেন। ওই বাচ্চাটি সাপের মতো বারবার শুধু জিহবা বের করে আবার ভেতরে নেয়, আর সবার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকে। আজব একটা ব্যাপার। এটা যে কোনো কারণে হতে পারে, বাচ্চাদের জন্মের পর বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়, কিন্তু ওই বাড়ির সদস্যদের টনক নড়ে যে ওই রাত্রে সাপ হত্যা করার জন্য হয়তোবা বিষয়টা এমন হয়েছে। তো ওরকম কিন্তু চলছে। এর 2 দিন পর ওই কাকা স্বপ্ন দেখেন যে ওই আলখেল্লা পরা অবয়বটি আবারও তার স্বপ্নের মধ্যে এসেছে এবং বলছে, কিরে এখন কেমন লাগছে তোর? এ তো শুধু একটা উদাহরণ মাত্র। সকালবেলা উঠে তাল গাছের নিচে তোর বাচ্চাকে কবর দিস। এ কথা বলার পরেই ওই অবয়বটা ভ্যানিশ হয়ে যায়। আর ওই কাকার স্বপ্নও ভেঙে যায়। স্বপ্ন ভাঙার পর উনি দেখতে পান যে ওনার ওয়াইফের পাশে ওই বাচ্চাটি সুস্থ আছেন কিনা। আজব ব্যাপার হলো, উনি দেখেন ওনার বাচ্চাটি মারা গেছে। উনি ওনার স্ত্রীকে ডেকে তোলেন, এই দেখো তো নড়াচড়া করে না কেন? তো ওনার স্ত্রী উঠে দেখে এই অবস্থা, চিৎকার করে কান্নাকাটি জুড়ে দেন। বাড়ির সবাই চলে আসে। আসলেই বাচ্চাটি মারা গেছে। পরদিন সকালবেলা বাচ্চাটিকে কবরস্থ করা হয়। এরপর কেটে যায় আরো বেশ কিছুদিন। ওই চাচি আবার প্রেগনেন্ট হন। এরপর ওই চাচা আবারও স্বপ্ন দেখেছিলেন যে ওই অবয়বটা এসেছে এবং বলছে, তুই কিন্তু কখনোই বাবা হতে পারবি না, আর আমরা এটা হতে দেব না। আর এটাও মনে রাখিস, এই সন্তানের পরে তোর পালা। তোর অপরাধে তোর অন্যান্য বাচ্চাদেরকে আর মারবো না, এই বাচ্চাটাকেই মারবো, আর এরপরে তোকে মারবো।
তো ওই কাকা নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে দোয়া করতেন অনেক, যে আল্লাহ এই বিপদ থেকে আমাকে হেফাজত করো। কিন্তু ওই বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়ার পরেই সবাই দেখে যে ওই বাচ্চাটা মৃত অবস্থায় জন্মগ্রহণ করেছে এবং তার শরীরটা ভেজা কাপড় আমরা যেভাবে মুচড়িয়ে পানি ঝরাই, মনে হচ্ছে ওইভাবে মুচড়িয়ে তাকে পেটের মধ্যেই হত্যা করেছে। কিন্তু ওই চাচি কিন্তু কিছুই বুঝতে পারেননি যে তার পেটের মধ্যে এর ধরনের ব্যাপারগুলো হচ্ছে। আবারও বাড়িতে কিছুদিন শোক চলে। এরপরে কিন্তু অনেক হুজুর কবিরেজকেই দেখানো হয়েছে, কিন্তু এর কোনো এই সমস্যার সমাধান কেউ দিতে পারেননি। এভাবে চলে যায় বেশ কিছুদিন। অবশেষে 2023 সালের ডিসেম্বর মাসে কোনো এক অজানা কারণে হঠাৎ করে কি হয়েছে কিছু বলা যায় না, ওই কাকা পৃথিবীর মায়া ত্যাগ করে পরলোক গমন করেন। তার গোসলের সময় যারা গোসল দিয়েছিলেন তারা বলেছিলেন ওই কাকার নাকি স্বাভাবিক মৃত্যু ছিল না, তার শরীরে এমন কিছু আলামত ওই গোসলের সময়, মানে তার লাশটা গোসলের সময় সেটা ভেসে উঠেছিল, আগে কিন্তু ভেসে ওঠে নাই। ওই লাশ গোসল দেওয়ার সময় তারা কিছু বিষয় লক্ষ্য করেছিলেন এবং তারা বলেছিলেন যে এটা স্বাভাবিক কোনো মানুষের মৃত্যু না, এটা অস্বাভাবিক মৃত্যু, কিন্তু কোনো মানুষও এই কাজ করেছে বলে তাদের কাছে এটা মনে হয়নি। যাই হোক, এভাবেই এজাজ ভাইয়ের ওই কাকা মৃত্যুবরণ করেন, আর এভাবেই ওনার পরিবারের ওই মৃত্যুর মিছিলটার সমাপ্তি ঘটে। প্রিয় লিসেনার্স, আসলে ঘুমের ঘরে আমরা এরকম অনেক জিনিস দেখতেই পারি, কিন্তু এই বিষয়টা কিন্তু একদম বাস্তব ছিল, এটা কোনো বোবায় ধরা ছিল না। যার ফলশ্রুতিতে এজাজ ভাই লাফ দিয়ে ওঠার পরে ওই সাপটা কিন্তু ওই কাঁথায় জড়িয়ে গিয়েছিল। ওই সাপটা হয়তো পালানোর চেষ্টা করেছে, কিন্তু কাঁথার মধ্যে ঢুকে আর বের হতে পারে নাই, এই ধরনের সমস্যা হয়েছিল। যার ফলশ্রুতিতে এজাজ ভাইয়ের চাচা এসে ওই সাপটিকে হত্যা করতে পেরেছিলেন। বিষয়টা কিন্তু স্বাভাবিকভাবেই আমরা ধরে নিতে পারি, ওটা যে জিন হবে এটা কিন্তু কারো মাথায় আসার কথা নয়। প্রিয় লিসেনার্স, এই জন্যই বলা হয় রাতের বেলা হুটহাট করে কোনো প্রাণীকে আঘাত করা যাবে না। আল্লাহ আমাদেরকে সতর্ক থাকার তৌফিক দান করুক। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের এবারের 98 নম্বর এপিসোডের ষষ্ঠ এবং শেষ ঘটনায়। প্রিয় লিসেনার্স, চলে এলাম আমাদের 98 নম্বর এপিসোডের ষষ্ঠ এবং শেষ ঘটনায়। প্রিয় লিসেনার্স, আপনারা জানেন যে গত 85 নম্বর এপিসোডে রহস্যময় অন্তর্ধান শিরোনামে একটি ঘটনা আমরা প্রচার করেছিলাম, যেটি ছিল ওই এপিসোডের শেষ ঘটনা। ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছিলেন মেহেদি হাসান উৎস ভাই, যার বাড়ি লালমনিরহাটের উলিপুর উপজেলার আদর্শ গ্রাম। তো ওনার ওই ঘটনা ছিল আপনাদের কাছে খুবই গ্রহণযোগ্যতা পাওয়া একটি ঘটনা, আমেনাপুরীর ঘটনা। তো ওনার যিনি বড় আব্বু, তার নাম ছিল আবুল হোসেন কবিরাজ, যিনি মারা গিয়েছিলেন এবং মারা যাওয়ার পর এই আমেনাপুরী এসে এই মেহেদি হাসান উৎস ভাইয়ের আরেকজন বড় আব্বু তাকে এসে কেন মারা গেলেন এই বিষয়টি বলেছিলেন, যে ওনার মারা যাওয়াটা স্বাভাবিক ছিল না। তো ঘটনাটা ওই পর্যন্তই ছিল। পরবর্তীতে এই ঘটনার বিস্তারিত বিবরণ উনি সংগ্রহ করেন এবং সেটা আমাদেরকে পাঠিয়েও দেন। অনেক লিসেনারই আমাদের কাছে সেই ঘটনার দ্বিতীয় পার্ট সম্পর্কে জানতে চেয়েছিলেন কবে সেটা প্রচারিত হবে। সত্যি কথা বলতে আমি নিজেও মুখিয়েছিলাম যে কবে এই পার্টটি প্রচার করতে পারবো। লিসেনারদের অবগতির জন্য জানাতে চাই যে আপনারা যখন ঘটনা পাঠান তখন ইমেইলেই আমরা পাঠানোর জন্য বলি, এছাড়া অন্য কোনোভাবে আমরা ঘটনা রিসিভ করতে পারি না, বা আপনারা যদি অন্য কোনোভাবে পাঠানো সেই ঘটনাগুলো আমরা প্রচার করতে পারি না, কারণ আমরা ইমেইলেই একটা সুন্দর সিকোয়েন্স মেনটেন করি। আর এই ঘটনাগুলো মূলত সিলেক্ট করা হয়, কিন্তু আমরা হোয়াটসঅ্যাপের কোনো রিপ্লাই দিই না, আমরা শুধু ইমেইলেই রিপ্লাই দিই। তো যার কারণে অনেকেই ঘটনা পাঠানোর পর আমাদেরকে জিজ্ঞাসা করেন যে ঘটনাটা গেছে কিনা বা ঘটনাটা পেয়েছেন কিনা। আগে আমরা অটো রিপ্লাই সিস্টেমটা চালু রেখেছিলাম, কিন্তু অধিকাংশ লিসেনাররাই ওনারা ভুল বুঝেন
যখন অটো রিপ্লাইটা যায় ওনাদের ধারণা হয়ে যায় ঘটনাটি সিলেক্ট করা হয়ে গেছে। তখন তারা আবার বলতে থাকেন যে ঘটনাটা কবে প্রচারিত হবে। আসলে অটো রিপ্লাইটা এই কারণে যে আমরা ঘটনাটি পেয়েছি, এটা এখনো পড়াই হয় নাই। তো যেহেতু এই ধরনের ভুল বোঝাবুঝি হচ্ছিল, লিসেনাররা মনে করছিলেন যে তাদের ঘটনাটা সিলেক্ট করা হয়ে গেছে, এই কারণে আমরা অটো রিপ্লাইটা বন্ধ করে দিয়েছি। আর ওই ঘটনাটি আমরা যখন পড়ব তখন ম্যানুয়ালি আমরা রিপ্লাই পাঠিয়ে দিই যে আপনার ঘটনাটি আমরা পেয়েছি। প্রিয় লিসেনার্স, ঘটনা যদি আমাদের কাছে চলে আসে তখন আপনারা দেখতে পাবেন যে ইমেইলে সেন্ড যে অপশনটা রয়েছে সেটা দেখাচ্ছে, তার মানে এটা চলে গেছে। এটা আমাদেরকে নতুন করে আপনারা কষ্ট করে জিজ্ঞাসা করার দরকার নাই। আপনারা ইমেইলে ঢুকলেই বুঝতে পারবেন যে ঘটনাটি আমরা পেয়েছি কিনা। যদি আমাদের কাছে কোনো কারণে না এসে থাকে তাহলেও আপনারা ইমেইলে গিয়ে দেখতে পারবেন যে এই ঘটনাটি আমাদের কাছে আসেনি বা ইমেলটা সেন্ড হয়নি। তো প্রিয় লিসেনার্স, এই যে রহস্যময় অন্তর্ধান ঘটনাটি খুবই মারাত্মক এবং ভয়ানক একটি ব্যাপার এই ঘটনার মধ্যে রয়েছে। এই মেহেদী হাসান উৎস ভাই একটি অডিও ক্লিপ পাঠিয়েছিলেন। সেই অডিও ক্লিপের যে লেন্থ এটা ছিল 2 ঘন্টা 4 মিনিট। আমি বললে হয়তো 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে শেষ হয়ে যেত। আমি এই ঘটনাটি খুব মনোযোগ দিয়ে পড়েছি। এই ঘটনাটি এমন একটি ঘটনা, এই ঘটনার মধ্যে এমন কিছু তথ্য রয়েছে যেই তথ্যগুলো বাংলাদেশের সম্প্রচার আইনে কোনো ধরনের কোনো সমস্যা বা কোনো প্রভাব না ফেললেও এই ঘটনা প্রচারিত হলে এই মেহেদী হাসান উৎস ভাইয়ের পরিবার থেকে শুরু করে নিয়ে আমি নিজেও ব্যক্তিগতভাবে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বোধ করেছি। এই কারণে এই ঘটনাটির কিছু কিছু বিষয় নিয়ে আমি কিছু আলেম ওলামার সাথে কথা বলেছি এবং ওনারা বলেছেন যে এই ঘটনাটি যেন আমরা প্রচার না করি। শুধু তাই না, মেহেদী হাসান উৎস ভাইয়ের পরিবারও যেন এই বিষয়গুলো নিয়ে কারো সাথে আর নতুন করে আলোচনা না করেন। এতেই সবার জন্য মঙ্গল হবে। প্রথমবারের মতো কোনো একটি হৃদয় বিদারক ভয়ানক ঘটনা প্রচারযোগ্য হওয়ার পরেও অদৃশ্য কিছু সমস্যার কারণে আমরা এই ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করতে পারছি না। কেন পারছি না এটা অত ডিটেলসে আমাদের পক্ষে বলা সম্ভব হচ্ছে না। আমেনাপুরীর এই ঘটনাটার চূড়ান্ত সমাপ্তি আজকেই দিয়ে দিচ্ছি যে এটা নিয়ে পরবর্তীতে আমরা আর কথা বলবো না। তবে কেন প্রচার করতে পারলাম না এর ভয়াবহতাটা বোঝার জন্য এবং আবুল হোসেন কবিরাজ উনি কেন মারা গিয়েছিলেন এইটার একটা বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই। একদম ধোঁয়াশার মধ্যে রাখতে চাই না। শুধু এতটুকু বলতে চাই, ওনাদের ওই আদর্শ গ্রামের ওখানে একজন মেম্বার রয়েছেন। এই মেম্বার সাহেবের মেয়ে ভয়ানক একটা জিন দ্বারা আক্রান্ত হয়েছিলেন। এই জিনটা আবুল হোসেন কবিরাজ ওনাকে চিনতেন। ওই মেয়ের উপর যখন হাজির করা হয় তখন ওই জিনটা বারবার বলেছিল যে আবুল হোসেন তুই চলে যা, তোকে আমি ভাইয়ের মতো জানি, তোকে স্নেহ করি, তুই এর মধ্যে আসিস না। ওই মেয়েটার আমি কোনো বড় ধরনের ক্ষতি করব না, এমন কোনো ক্ষতি করব না যার ফলে ওর জীবনটা হেল হয়ে যাবে। তবে ওই মেয়েটা একটা অন্যায় করেছে, শুধু এতটুকু শাস্তি আমি দিতে চাই। কিন্তু আবুল হোসেন কবিরাজ উনি এই বিষয়টা মানতে নারাজ ছিলেন। উনি ওই জিনটাকে বন্দি করেন। পরবর্তীতে আমেনা যিনি ওনার স্ত্রী পরী তার অনুরোধে ওই জিনটাকে মুক্তও করে দেন। কিন্তু ওই জিনটাই তার প্রাণ নিয়ে নেয়, যেটাকে কেউ আটকাতে পারেনি। ওই জিনকে অনেক বুঝিয়ে শুনিয়েও কোনো লাভ হয়নি। এমনকি এই আমেনা যিনি পরী তার বাবা তিনিও ওই জিনকে বোঝাতে সক্ষম হন নাই। তো এভাবেই আবুল হোসেন কবিরাজ উনি পৃথিবীর মায়া কাটিয়ে চলে যান। এর মধ্যে অনেক সূক্ষ্ম ব্যাপার রয়েছে যেগুলো মেহেদী হাসান উৎস ভাই জানিয়েছেন। আর এখানে পরিস্থানের অনেক তথ্য রয়েছে যে তথ্যগুলো জনসম্মুখে প্রকাশ করা নিষেধ। আমরা আমাদের এই প্ল্যাটফর্মের মাধ্যমে এই প্রথমবারের মতো এই তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে অপারগতা প্রকাশ করছি। এই অক্ষমতাটা আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
আমি ঘটনাটির মূল বিষয়বস্তু আপনাদেরকে তুলে ধরলাম, তবে আপনাদেরকে নিরাশ করছি না। এই ঘটনার সাথে সম্পর্কযুক্ত আরেকটি ঘটনা আমি আপনাদের সামনে এখন উপস্থাপন করছি। ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের নারকেলবাড়িয়া গ্রামের এনামুল হক আবির ভাইয়ের কথা আপনাদের মনে রয়েছে। উনি কিন্তু একজন সাংবাদিক, বর্তমানে সাভারে থাকেন উনি। তো উনি ইতোপূর্বে যতগুলো ঘটনা আমাদেরকে পাঠিয়েছেন, প্রত্যেকটি ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ আমাদেরকে দিয়েছেন এবং কোনো তথ্য প্রকাশ করতে নিষেধ করেননি যে এইটা বলা যাবে না, ওটা বলা যাবে না। ওনার বিবরণগুলো একদম পুঙ্খানুপুঙ্খ হয়ে থাকে। তো এই যে আবুল হোসেন কবিরাজ দাদা কেন মারা গেলেন, এই জিনিসটা আরো ভালো করে বোঝার জন্য এনামুল হক আবির ভাইয়ের এই ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করছি। আশা করছি আপনারা এই ঘটনা শুনলেই বুঝতে পারবেন। প্রিয় লিসেনার্স, আবারও বলছি, আমাদের এই অক্ষমতাটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আবুল হোসেন কবিরাজ এবং আমেনাপুরীর ঘটনার সমাপ্তি আজকেই আমি টেনে দিলাম। আপনারা অনেকে অনুরোধ করবেন ঘটনাটি শুনতে চান, কিন্তু প্রিয় লিসেনার্স, আমি উল্টো আপনাদেরকে অনুরোধ করব এই ঘটনাটি প্রকাশ করার মাধ্যম দিয়ে পুরো একটি পরিবার, জিনদের পুরো একটা গোত্র এবং ব্যক্তিগতভাবে আমি নিজেও বড় ধরনের ক্ষতির মুখোমুখি হতে পারি। এটা এতটা ভয়াবহ একটি ঘটনা। বলতে পারেন যে অনেক ঘটনা তো বলেছেন, এটা বলতে সমস্যা কি? না, এটা বলতে আসলেই সমস্যা রয়েছে। এটার ভয়াবহতাটা আমি বুঝতে পেরেই কিছু আলেম ওলামার সাথে কথা বলি, ওনারা এই জিনিসটা প্রকাশ করতে নিষেধ করে দিয়েছেন। এই জন্য আমি দ্বিতীয়বারের মতো বললাম যে আপনারা আমাদেরকে এই ঘটনা প্রচারে আর অনুরোধ করবেন না। আমাদের এই অক্ষমতাটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য আবারও অনুরোধ করলাম। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের এনামুল হক আবির ভাইয়ের পাঠানো সেই ঘটনাটি, যেই ঘটনাটি বড় দাদুর মৃত্যুর সাথে কিছুটা হলেও আপনারা কানেক্ট করতে পারবেন। শুরু করছি সেই ঘটনাটি। তো এই ঘটনাটি ওনাদের এলাকার, এই এনামুল হক আবির ভাইয়ের এলাকার প্রখ্যাত একজন আলেমে দিন, একজন রাকি, একজন পরোপকারী মহান ব্যক্তিত্ব, তার সম্পর্কে ঠিক আবুল হোসেন কবিরাজের মতোই। তার নাম মাওলানা মোহাম্মদ মুজিবুল হক। তার সাথে ঘটেছিল, তিনি সাধারণত জিন ও পরী সমস্যাজনিত কাজগুলো করতেন এবং আল্লাহর অশেষ রহমতে তার কাজের সফলতার হার ছিল শতকরা 100%। তার মানে ওনার আমল, আখলাক এবং ওনার কাজের যে ধরন, উনি কোনো কাজে হাত দিলে সেটাতে ব্যর্থ হতেন না। ঘটনার সময়কাল 1980 সাল। ঘটনাস্থল ঝালকাঠি জেলার রাজাপুর থানার রোলা গ্রাম থেকে শুরু। ওনাদের শুক্তাগড় ইউনিয়নের নারকেলবাড়িয়া তার নিজ বাড়িতেই ঘটনাটির সমাপ্তি হয়েছিল। উক্ত ঘটনার যিনি বর্ণনা করেছেন, ওনার এই যে এনামুল হক আবির ভাইয়ের প্রয়াত মা মরহুমা শাহা ভানু বেগম। আর এই ঘটনাটি বর্ণনা করেছেন 2005 সালে। আর এই যে মৌলানা মুজিবুল হক সাহেব, উনি নিজে এই এনামুল হক আবির ভাইয়ের মায়ের সরাসরি শিক্ষক ছিলেন। আর এই ঘটনার বর্ণনাকারী আরেকজন আছেন, সেটা হলো এই আবির ভাইয়ের সেজো আপা, যার বিয়ে হয়েছে ওই রোলা ইউনিয়নের বারবাকপুর গ্রামে। যারা অত্র এলাকায় আছেন তারা এই প্লেসগুলো চেনেন। তো মৌলানা মুজিবুল হক নানু ছিলেন একজন বড় মাপের আলেম, দক্ষ রাকি। দুষ্টু জিন পরিসহ ভয়ঙ্কর পিশাচ যদি কাউকে আক্রমণ করত, যেখানে অন্য সব আলেম কিংবা রাকিদের দৌড় শেষ, সেখানে এই মৌলানা মুজিবুল হক সাহেবের শুরু। মৌলানা মুজিবুল হক সাহেবের যে গ্রামটা, এটা এই আবির এনামুল হক আবিরের পার্শ্ববর্তী গ্রাম বারবাকপুরের হাজিরহাট খোলা বাজারে। ওখানে ওনার একটা দোকান ছিল, যেখানে তার ব্যক্তিগত একটা চেম্বারও ছিল, যেখানে বসে তিনি তার দৈনন্দিন জীবনের সকল কাজকর্মগুলো করে থাকতেন। তার কাছে আসা বিভিন্ন ব্যক্তিদের জিন রিলেটেড বিভিন্ন ধরনের সমস্যার চিকিৎসাও দিয়ে থাকতেন ওইখানে বসেই। এবার আসা যাক মূল ঘটনায়। সময়টা ছিল 1980 সালের ভাদ্র মাস। বৃষ্টি বিঘ্নিত রাস্তাঘাট তখন। আর রাস্তাঘাট ওই সময় এতটা উন্নত ছিল না, আশেপাশে প্রচুর বন জঙ্গলে ঘেরাও ছিল। আর বৃষ্টি হয়ে ওই সময়টাতে প্রচুর কাদা হয়ে গিয়েছিল আর কি, কাদায় মাখামাখি অবস্থা আর কি। এমন একদিনে পার্শ্ববর্তী গ্রাম রোলা থেকে কয়েকজন লোক আসে মাওলানা মুজিবুল হক সাহেবের কাছে।
মৌলানা মুজিবুল হক সাহেব তার হাজিরহাটখোলা বাজারের চেম্বারেই বসেছিলেন। তখন তাদের সকল সমস্যার কথাগুলো খুলে বলেন তার কাছে, যে তাদের একজন ব্যক্তি নাম হলো আব্দুর রহিম মিয়া, তার 50 বয়স্ক একজন স্ত্রী, যার নামটা বলেছেন। তো তিনি দীর্ঘদিন যাবৎ দুষ্টু পিশাচ বা বদজিন দ্বারা আক্রান্ত। তার এমন অবস্থা হয়েছে যে সংসার করা তো দূরের কথা, এই জিনের প্রভাবে উনি উন্মাদের মতো হয়ে গেছেন, শরীরে ঠিকমতো কাপড়ই রাখতে পারেন না। ছেলে মেয়েও বড় হয়ে গেছে, এখন যদি এই অবস্থা হয় তাহলে মান সম্মান সব ধুলোয় মিশে যাবে। এছাড়া উক্ত পরিবারটির অবস্থা যেন একদম নরকে পরিণত হয়েছে, আর এমন কষ্ট আসলে মেনে নেওয়া সম্ভব নয়। তারা আরও বলেন যে হুজুর, এ পর্যন্ত অনেক ওঝা কবিরাজ দেখিয়েছি, কোনো কাজ হয়নি। সর্বোচ্চ 2 মাস ভালো থাকতো, তারপর আবার শুরু হয় ঝামেলা, এবং নতুন করে যখন ঝামেলা শুরু হয় তখন আগের বারের থেকে আরো ভয়ঙ্কর অবস্থা হয়। এক এক করে সকল ওঝা কবিরাজি হার মানতে বাধ্য হয়েছেন। এখন এমন একটা অবস্থা হয়েছে যে এই যে রহিম মিয়া, ওনার স্ত্রীকে এখন শেকল দিয়ে বেঁধে রাখতে হয়, আর যদি বেঁধে না রাখা হয় তাহলে একদম বিবস্ত্র অবস্থায় এই গ্রাম ও গ্রাম ছুটে বেড়ায়। তাদের কথা শুনে মৌলানা মুজিবুল হক সাহেব খুব রাগান্বিত হন ওই দুষ্টু পিশাচ জিনের উপর। তিনি তাদেরকে জানিয়ে দেন, আমি আগামীকাল আপনাদের বাড়িতে আসব, আপনারা সকল প্রস্তুতি নিয়ে রাখবেন। কথাবার্তা শেষে তারা নিজ নিজ বাড়িতে চলেও যান। বলে রাখা ভালো, এই মৌলানা মুজিবুল হক সাহেব এমন একজন রাকি ছিলেন যে তিনি যে কোনো রোগীর চিকিৎসা করতে যখন যেতেন, ওই রোগীর উপর ভর করা জিনদের শুধু একবার আদেশ করতেন, তুই যাবি কিনা বল। ওই যে অনেকক্ষণ কথাবার্তা, অনেকক্ষণ বুঝিয়ে শুনিয়ে সরিয়ে দেওয়া, বিষয়টা এরকম না, একবার আদেশ করতেন, আর তার কথা না শুনলে দ্বিতীয়বার রুকিয়ার মাধ্যমে সরাসরি জ্বালিয়ে হত্যা করে ফেলতেন ওই জিনকে। এই কারণে মৌলানা মুজিবুল হক নানুর নাম শুনলেই যত বড় শক্তিশালী জিন কিংবা পিশাচি হোক না কেন, তাৎক্ষণিক ওই রোগীকে ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হতো, আর কখনোই আসতো না তার কাছে। তো যাই হোক, কথা মতো পরের দিন এই মৌলানা মুজিবুল হক নানু ওই রোগীর বাড়িতে যান এবং ওই রোগীকে তার সামনে নিয়ে আসতে বলেন। যাওয়ার পর তো মৌলানা মুজিবুল হক সাহেব উক্ত রোগীর উপর রুকিয়া শুরু করে দেন। এর কিছুক্ষণ পরেই ওই নারীর উপর আছর করা ভয়ঙ্কর পিশাচ জিনকে হাজির করতে উনি বাধ্য করেন। এর এক পর্যায়ে তিনি ওই ভয়ঙ্কর পিশাচ জিনের কাছে জানতে চান যে তুমি কেন একে এভাবে বিরক্ত করছো, এত কষ্ট দিচ্ছ। এই প্রশ্নের উত্তরে ওই পিশাচ জিনটি বলে যে আমি ওকে ধরেছি, এটা আমার ইচ্ছা, আমি ওকে ছাড়বো কি ছাড়বো না এটাও আমার ইচ্ছা, আর মনে রেখো মাওলানা, আমি ওকে কখনো ছাড়বো না, আমার মৃত্যু ব্যতীত কেউ আমাকে ওর কাছ থেকে আলাদা করতে পারবে না। কেন ধরেছি, কিভাবে ধরেছি, এই সমস্ত প্রশ্নের উত্তর আমি তোমাকে দেব না মাওলানা। এই ধরনের ঔদ্ধত্যপূর্ণ কথা শুনে মৌলানা মুজিবুল হক সাহেব খুব রাগান্বিত হন এবং হুঙ্কার দিয়ে বলেন যে তুই জানিস তুই কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস। তখন ওই পিশাচ জিন এই মুজিবুল হক নানুকে বলেন যে মাওলানা, আমি তোমার সম্পর্কে খুব ভালো করেই জানি, কিন্তু তুমি আমার সম্পর্কে জানো না। আমি হচ্ছি আমার পুরো অঞ্চলের জিনদের যে বাদশা, তার একমাত্র ছেলে। তোমাকে হয়তো অনেক সাধারণ জিন ভয় করতে পারে, তুমি সাধারণ জিনকে এখন পর্যন্ত শাস্তি দিয়েছ, বড়জোর মাঝারি পর্যায়ের শক্তিশালী জিনকে তোমরা শাস্তি দিয়েছ। ওই মাঝারি পর্যায়ের শক্তিশালী জিনগুলোকে তোমরা অনেক শক্তিশালী জিন ভাবো, তবে তুমি আমাকে চিনতে পারো নাই। আমি কোনো সাধারণ জিন না যে তোমাকে ভয় পাবো, আর আমি যাব না একে ছেড়ে। ওই পিশাচ জিনের এমন কথা শুনে মৌলানা মুজিবুল হক সাহেব বেশ অবাক হয়ে যান। কারণ হলো তার বহুদিনের এই চিকিৎসা বিদ্যার যেই বিভিন্ন ঘটনাগুলো রয়েছে তার মধ্যে এই ঘটনাটা একদম নতুন মনে হচ্ছিল তার কাছে। তখন মৌলানা মুজিবুল হক সাহেব ওই স্থানেই পবিত্র কোরআনে বিভিন্ন আয়াত পড়ে রুকিয়ার মাধ্যমে ওই জিনকে হত্যা করে ফেলেন। এরপর মৌলানা মুজিবুল হক সাহেব ওই ভদ্র মহিলার চিকিৎসা সম্পূর্ণ করে
তার হাটখোলা বাজারের নিজস্ব চেম্বারে চলে আসেন। তখন একদম শেষ বিকাল হয়ে গেছে। এরপর তিনি আরও টুকটাক কাজ করে তার দোকান মানে চেম্বার বন্ধ করতে করতে রাত প্রায় 9টা বেজে যায়। চারদিকে শুনশান নীরবতা, নির্জন রাত, জনমানব শূন্য পুরো এলাকা। এছাড়াও টিপটিপ বৃষ্টি হচ্ছে বাইরে। তখন তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা হবেন ভাব, এমন সময় তিনি দেখেন কোথা থেকে যেন হঠাৎ ভয়ঙ্কর দানব আকৃতির দেহ নিয়ে শত শত বিশাল আকৃতির দানব এসে তার সামনে হাজির হয়। তাদের কারোরই মাথা ছিল না, আর এগুলো যখন হাঁটছিল মনে হচ্ছিল সমস্ত এলাকায় যেন ভূমিকম্প হচ্ছে। দানবগুলোর গর্জনে যেন আকাশ বাতাস প্রকম্পিত হচ্ছিল। তবুও মুজিবুল হক নানু উনি ভয় না পেয়ে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করেন। তিনি দেখেন হঠাৎ করে এই দানবগুলো রাস্তার দুই ধারে চলে গেল, মাঝখান দিয়ে মনে হচ্ছে কারো আসার জন্য রাস্তা ছেড়ে দিল। তিনি দেখেন যতটুকু রাস্তা ছেড়ে দিয়েছে ওই দিক দিয়ে দুটো খাটিয়া নিয়ে তার দিকে এগিয়ে আসছে ভয়ঙ্কর কিছু দানব। দুটো খাটিয়ার একটিতে বিশাল আকৃতির একটি ডেড বডি রয়েছে আর অন্যটি খালি। তখন হঠাৎ করেই এর মধ্যে থেকে একজন বলে ওঠে, মুজিবুল, তুই কি কাজটি ভালো করেছিস? তুই কি কাজটি ঠিক করেছিস? তুই আমার একমাত্র সন্তানকে হত্যা করেছিস। আমার পরবর্তী উত্তরসূরি ছিল এ। এখন তো আমার সম্প্রদায়ের মধ্যে আমার পরবর্তীতে কে রাজা হবে এটা নিয়ে বিশাল সমস্যার সৃষ্টি হবে। সেটা বড় বিষয় নয়, বড় বিষয় হলো তুই আমাকে পুত্র শোক দিয়েছিস। এই দেখ, এই খাটিয়া আমার সন্তানের লাশ রয়েছে, আর বাকি খাটিয়াটা খালি কেন জানিস? এই খাটিয়াতে আমি তোর লাশ রাখব, এই জন্যই এটা খালি। তখন উপস্থিত এই ধরনের ভয়ানক ব্যাপারগুলো লক্ষ্য করে মৌলানা মুজিবুল হক সাহেব উনি সাহস ধরে রাখেন, আল্লাহর উপর ভরসা করে উনি ওই দানবকে সাফ জানিয়ে দেন তিনি যেটা করেছেন একদম ঠিক করেছেন, শতভাগ ঠিক করেছেন। কারণ একটা নারীকে তার ছেলে যেভাবে অত্যাচার করছিল, জীবনটাকে নরকে পরিণত করে দিয়েছিল, এছাড়া তার আর কোনো উপায় ছিল না। এটা উনি জানিয়ে দেন এবং আরও বলেন, তোমার কিছু করার থাকলে তুমি সেটা করো, আমি মোটেও বিচলিত নই। আর এটা উনি বলে দেন যে দুনিয়াতে এসেছি, মৃত্যু তো হবেই। আমার ভাগ্য যদি লেখা থাকে যে তোমাদের হাতে মৃত্যু হবে, তাহলে হবে। আর যদি লেখা না থাকে তাহলে পৃথিবীর কোনো শক্তি তো আমাকে মারতে পারবে না। আর এই ধরনের কাজ যখন আমরা করি আমরা জানি যে আমরা মৃত্যু হাতে নিয়ে কাজ করি। সুতরাং তুমি চলে যাও আমার সামনে থেকে। এইভাবে জিনের বাদশার সামনেই উনি মোটেও বিচলিত না হয়ে আল্লাহর উপর ভরসা রেখে সাচ্চা ইমানদারের মতো উত্তর দিয়েছিলেন এই মুজিবুল হক নানু। তবে মৌলানা মুজিবুল হক নানুর মনে এক অজানা ভয়ঙ্কর আতঙ্ক বিরাজ করতে থাকে। তবে তিনি ওদেরকে এটা বুঝতে দেননি। তিনি ওই সময় ভালো করে নিজের শরীর বন্ধ করে নিজের বাড়ির উদ্দেশ্যে হাঁটা শুরু করেন। এর আধা ঘন্টা ব্যবধানে তিনি তার বাড়িতে এসে তার স্ত্রীর কাছে পুরো ঘটনা খুলে বলেন। এতে তার স্ত্রী ভয় ও আতঙ্কে কান্নাকাটি শুরু করে দেন। এক পর্যায়ে তিনি তার স্ত্রীকে শান্ত করেন, সান্ত্বনা দেন এবং মৌলানা মুজিবুল হক সাহেব বলেন যে আমরা যে কাজ করি মানুষের উপকারের জন্য, যদি কারো হাতে মৃত্যু হয় শহীদই মৃত্যু হবে। তুমি একজন শহীদের স্ত্রী হবা, তুমি কি এটা চাও না আল্লাহর কাছে এই মর্যাদা পেতে? আমিও আল্লাহর কাছে এই মর্যাদা পাই, তুমি কি এটা চাও না? বলে হ্যাঁ চাই। তাহলে কান্নাকাটি করো না, আমরা জীবনটা হাতে নিয়ে মানুষের উপকার করি, এই কাজে ঝুঁকি থাকবেই। যারা জীবনকে হাতে নিয়ে কাজ করতে পারবে না তারা কখনো রাখি হিসাবে মানুষের উপকার করতে পারবে না। মৃত্যু হাতে নিয়ে এই কাজ শুরু করেছিলাম, মৃত্যুতেই যদি সমাপ্তি হয় হবে, চিন্তা করো না। তো এভাবে ওনার স্ত্রীকে উনি সান্ত্বনা দেন। তবে ওনার স্ত্রী মুজিবুল হক নানুর চোখে মুখে ভয়ঙ্কর এক আতঙ্ক দেখেছিলেন, যেটা আগে কখনো উনি দেখেননি। এর কিছু সময় পরেই শুরু হয় মৌলানা মুজিবুল হক নানুর বাড়ি কেন্দ্রিক ভয়ঙ্কর ঝড় তুফান। আর
আমরা বলি না যে ঝড় তুফান হলো অথচ বাহিরের কেউ কিছু টের পেল না, ঘর থেকে বাইরে বের হয়ে দেখা গেল যে এত ঝড় বাদল হয়েছে কিন্তু কোনো চিহ্নই সেখানে নেই, শুধু মায়াজাল সৃষ্টি করে এই ঝড় বাদল হয়েছে। বিষয়টা কিন্তু এরকম ছিল না। সত্যি সত্যি তার বাড়িতে ভয়ানক ঝড় তুফান শুরু হয়ে যায়, আর এই ঝড় তুফানে উপড়ে পড়ে ওনার বাড়িতে থাকা শতবর্ষী বেশ কয়েকটি পুরনো গাছ, চারদিকে ভেঙে চুরে একদম মেসাকার হয়ে যায়, সাথে ভয়ঙ্কর গর্জন। মনে হচ্ছে কারো যেন অনেক রাগ ক্ষোভ ছাড়ছে এবং গাছপালাগুলো ধরে ধরে উপড়ে ছুঁড়ে ফেলছে। তখন পুরো বাড়ি সহ থরথর করে কাঁপতে থাকে। মৌলানা মুজিবুল হক সাহেব এক পর্যায়ে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন প্রায়। কোনো রুকিয়াই যেন ঠিকভাবে কাজ করছিল না তখন, মানে উনি ঠিকমতো কাজ করতে পারছিলেন না কোনো রুকিয়ার মাধ্যম দিয়ে। তিনি মনে মনে হয়তো বুঝেই গিয়েছিলেন তার জীবনের অন্তিম সময় চলে এসেছে। এক পর্যায়ে মৌলানা মুজিবুল হক নানু দোয়া কালাম পড়তে থাকেন, আর আস্তে আস্তে পরিস্থিতি শান্ত হতে থাকে। তিনিও চাপমুক্ত হন কিছুটা। তিনি খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পড়েন। রাত তখন অনেক গভীর হয়ে গেছে। কিছু সময় ঘুমিয়ে উনি তাহাজ্জুদের সালাত আদায়ের জন্য ঘুম থেকে ওঠেন। পাশে তার স্ত্রী ঘুমে থাকলেও তিনি তার ঘুম না ভাঙিয়ে এক পর্যায়ে উনি অজু করার জন্য বাড়ির আঙিনার পাশে একটি কল রয়েছে, ওই দিকটাতে যান। ওদিকে ওনার স্ত্রীর ঘুমও ভেঙে যায়। ওনার স্ত্রী বলেন, আমি পিছু পিছু আসবো তোমার সাথে? তখন বলে যে না, তুমি আসবে না, তুমি ঘরে থাকো আর দরজা বন্ধ করে রাখো, আমি নক করলেই শুধু খুলবে। আর মনে রেখো, যাই হোক না কেন তুমি ঘরের বাইরে আসবে না। আর আমাকে ক্ষমা করে দিও, আমার প্রতি কোনো কষ্ট রেখো না। অনেক কিছুই তোমাকে আমি দিতে পারি নাই, অনেক কষ্ট দিয়েছি, আমাকে ক্ষমা করো। আর সারা জীবন যেভাবে অল্পতে সন্তুষ্ট থেকেছ, আল্লাহর শুকরিয়া আদায় করেছ, এভাবেই বাকিটা জীবন যেন কাটিয়ে নিতে পারো। কখনো আল্লাহর সিদ্ধান্ত খারাপ হয়েছে আল্লাহর উপর অভিযোগ করো না, বিদায় দাও। ওনার এই কথাগুলোর মর্মার্থ কিন্তু ওনার স্ত্রী বুঝতে পেরেছিলেন। দরজাটা উনি বন্ধ করে দেন। দরজা বন্ধ করতে চাচ্ছিলেন না, তারপরও এই মুজিবুল হক নানুর বারবার বলার পর দরজা বন্ধ করে দেন এবং বলেন যে উনি যদি ফেরত আসেন, যদি ফেরত আসেন দরজা নক করেন তাহলে যেন দরজা খোলে, এছাড়া কোনোভাবে যেন দরজা না খোলেন। তো ওনার স্ত্রী দরজাটা বন্ধ করার সাথে সাথে রাজ্যের ঘুম যেন ওনার চোখে এসে পড়ে। হঠাৎ করে মনে হচ্ছে দুনিয়ার সকল মানুষের ঘুম ওনার চোখে এসে ঝাঁপিয়ে পড়েছে। উনি কোনো মতে বিছানার কাছে গিয়েছেন, এরপরে কখন যে ঘুমিয়ে পড়েছেন উনি নিজেও জানেন না। এর বেশ কিছু সময় পর বিকট এক আর্তনাদ ওনার কানে আসে, তখন আর ঘুম ভেঙে যায়। উনি তার তড়িঘড়ি করে ঘুম থেকে উঠে দরজাটা খুলে ফেলেন। দরজা খোলা নিষেধ ছিল, তারপর উনি দরজা খুলেন, দেখেন তার স্বামী মৌলানা মুজিবুল হক পড়ে আছেন উঠোনে, আর ওনার ঘাড় ভাঙা, মুখ দিয়ে তাজা রক্ত গড়িয়ে পড়ছে। এই দৃশ্য দেখে উনি জোরে চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়ে যান। তার চিৎকার শুনে আশেপাশের প্রতিবেশীরা চলে আসেন, এসে তার জ্ঞান ফেরত আনার চেষ্টা করেন। জ্ঞান ফেরত আসে। সবচাইতে অদ্ভুত ব্যাপার হলো যে এই যে ঝড়ে বড় বড় গাছপালা উপড়ে পড়েছে, এত সব ঘটনা ঘটেছে, শুধু ওই বাড়ির লোকজন টের পেয়েছেন, আশপাশের লোকজন স্বাভাবিক ঝড় বাদল মনে করেছেন। কারণ ওই সময়টা বৃষ্টির সময় ছিল, টুকটাক বড়সড় বাতাস হতো, কিন্তু একদম যে কিছুই বুঝতে পারেননি বিষয়টা এরকম নয়। আর এত বড় বড় গাছপালা উপড়ে পড়া, এটা কিন্তু মোটেও সহজ ব্যাপার নয়। সিডরের সময় অনেক বড় বড় গাছপালা উপড়ে গিয়েছিল। ওই সিডর থেকেও বড় ধরনের বাতাস যদি হয়, ঝড় হয়, তবে শুধু এই বড় গাছপালাগুলো পড়তে পারে। আশেপাশের লোকজন বাতাসের অনুভূতি টের পেলেও এত জোরে বাতাস হয়েছে এটা বুঝতে পারেননি। আর ওখানে যে এত জোরে বাতাস হয়েছে, ওই বাড়ির আশেপাশে এই চিহ্নগুলো পড়েছিল যে এরকম একটা ঝড় হয়েছে। তো এভাবে চিরদিনের জন্য পৃথিবীর মায়া ত্যাগ করে মানুষের ভালোবাসা নিয়ে লক্ষ লক্ষ মানুষের বিপদের বন্ধু, পরোপকারী, প্রখ্যাত আলেম মৌলানা মুজিবুল হক নানু
আল্লাহর কাছে চলে যান। আল্লাহ ওনার ভুল ত্রুটিগুলো ক্ষমা করুক, জান্নাতুল ফিরদৌসের উচ্চ মাকাম দান করুক। আর পরোপকারী ব্যক্তি ওনারা কখনোই নিজের জীবনের পরোয়া করেন না। ঠিক যেমন মৌলানা মুজিবুল হক সাহেব নানু, উনি পরোয়া করেননি, এমনভাবেই পরোয়া করেননি আবুল হোসেন কবিরাজ। আমি ওনার মৃত্যুর সাথে সম্পর্ক যুক্ত এই ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করলাম। প্রিয় লিসেনার্স, আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে ওনার মৃত্যু হয়েছে। শুধু এতটুকুই বুঝে নেবেন, এর বাইরে আর কিছু আমরা বলতে পারলাম না। আমাদের এই অক্ষমতাটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আবারও বলছি, বারবার বলছি, প্রিয় লিসেনার্স, আমরা এই এপিসোডের শেষ দিকে চলে এসেছি। আমাদের 2 লক্ষ সাবস্ক্রাইবার্সের যেই মাইল ফলক, এটি পূর্ণ হওয়ার দ্বার প্রান্তে চলে এসেছি। যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলবেন, আর আপনাদের পরিচিত বন্ধু বান্ধব যারা রয়েছেন তাদেরকে আমাদের চ্যানেল সম্পর্কে জানাবেন। আমরা চেষ্টা করি সত্য ভয়ের ঘটনা আপনাদের সামনে তুলে ধরার জন্য। কতটুকু পারি জানি না, কারণ আমরা বিশ্বাস করি আপনারা যারা ঘটনা পাঠান তারা সত্য ভয়ের ঘটনাই পাঠান, কেউ বানিয়ে বানিয়ে বা কোনো মিথ্যা ঘটনা আমাদেরকে পাঠান না। এই বিশ্বাসটা আমরা ধরে রাখতে চাই, এই আমানতটা আপনারাও যেন হেফাজত করতে পারেন, আপনাদের জন্য আমরা সেই দোয়া করি। আর সব ঘটনার সত্যতা আমরা ফিল্ডে গিয়ে নিশ্চিত হতে পারি না, এটা কেউ পারবে না, যার কারণে এটা আমাদের একটা অক্ষমতা। এই অক্ষমতাটাও আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রিয় লিসেনার্স, আপনাদের হর ওয়ার্ল্ড ইতোমধ্যেই অনেক মানুষের কাছে আলহামদুলিল্লাহ পৌঁছে গিয়েছে। বাংলাদেশের অনেক প্রফেশনের মানুষ যারা আফটার দ্য হর ওয়ার্ল্ড শোনেন, আমি জানি না অন্য কোনো চ্যানেল এই সমস্ত প্রফেশনের মানুষদের কাছে এখনও যেতে পেরেছেন কিনা, হয়তো বা গিয়েছেন, কিন্তু যখন দেখি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও আমাদেরকে ইমেল করছেন, নাম করা স্বনামধন্য সমস্ত বিশ্ববিদ্যালয়ের টিচাররা আমাদেরকে ইমেল করেন যে ওনারাও এত কর্মব্যস্ততার মাঝেও আফটার দ্য হর ওয়ার্ল্ড কিছুটা হলেও মাঝে মাঝে শোনেন, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। তারপর বিভিন্ন ধরনের শ্রেণী পেশা, একদম টপ টু বটম, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তি থেকে শুরু করে নিয়ে একদম খেটে খাওয়া মানুষরাও আমাদের এই চ্যানেলটা শোনেন, বিভিন্নভাবে আমাদেরকে ইমেল করেন। খুব ভালো লাগে। সত্যি আমার কাছে মনে হয়েছে যে যেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে শুরু করেছিলাম, আলহামদুলিল্লাহ আমরা মানুষের দোরগোড়ায় পৌঁছে যেতে পেরেছি। আল্লাহ আমাদেরকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যান, এই দোয়া যেমন করি। আল্লাহ আমাদের প্রত্যেকটা লিসেনারকে সুস্থ রাখুন, ভালো রাখুন, এই দোয়াও করি। প্রিয় লিসেনার, সামনে আমরা আরও কিছু ফিচার্স নিয়ে আসছি, আরও কিছু পরিকল্পনা রয়েছে, ধাপে ধাপে সেগুলো আমরা বাস্তবায়ন করব। তবে এগুলো এতটা সহজ ব্যাপার নয় যেটা বাইরে থেকে যতটা সহজ মনে হয়। যেহেতু আমি একটা নির্দিষ্ট প্রফেশনে রয়েছি, আমার পরিবার রয়েছে, তো সেটাই মূল বিষয়। এর ভিতর থেকে সময় বের করে আফটার দ্য হর ওয়ার্ল্ড প্রতিনিয়ত চালিয়ে নিয়ে যাচ্ছি। আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা পাচ্ছি, ঘটনা পাচ্ছি, শুভেচ্ছা পাচ্ছি। আল্লাহ যদি কখনো আমাকে এই পৃথিবী থেকে নিয়েও যান, তাহলে আফটার দ্য হর ওয়ার্ল্ডের সত্য ভয়ের ঘটনাগুলো প্রকাশ যেন বন্ধ না হয়। অন্য কেউ যদি আফটার দ্য হর ওয়ার্ল্ডের হাত ধরেন, তাকেও আপনারা একই রকমভাবে সাপোর্ট করবেন, এই অনুরোধ আপনাদের প্রতি থাকবে। কারণ আমরা যেহেতু জন্ম নিয়েছি, মৃত্যু আমাদের হবেই, এখন হোক, একটু পরে হোক, আজ হোক, কাল হোক, হবেই। সুতরাং যে কোনো মৃত্যু আমাদেরকে মেনে নিতে হবে। এই জন্য বলছি যে কখনো যদি আমার কণ্ঠ স্তব্ধও হয়ে যায়, অন্য কেউ যদি আফটার দ্য হর ওয়ার্ল্ডের হাল ধরেন, তাকেও আপনারা একই রকমভাবে ভালোবাসবেন, সাপোর্ট দেবেন। কারণ সত্য ভয়ের ঘটনা প্রকাশের সাথে সাথে আমরা আপনাদেরকে কিছু কিছু মেসেজ দিতে চাই। সেই মেসেজগুলো আপনারা ধারণ করবেন, আর আমাদের ভুল ত্রুটি হলে সেগুলো আমাদেরকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আমরা সেগুলো ইনশাল্লাহ শুধরে নেওয়ার চেষ্টা করব। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোড
শেষ করতে চাই। যারা ঘটনা পাঠিয়েছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। 2 লক্ষ সাবস্ক্রাইবার্স উপলক্ষে আমরা একটি স্পেশাল এপিসোড করব, সেই সাথে 100K মানে 100তম এপিসোড উপলক্ষেও প্রবাসী ভাইদের ঘটনাবলী নিয়ে আমরা একটি স্পেশাল এপিসোড নিয়ে আসছি খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আফনান দ্য হোল ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসসালামু আলাইকুম। প্রিয় লিসেনার্স, চলে এলাম